আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। আজকে আমরা বাংলা মডেল টেস্ট 3 নিয়ে আলোচনা করব এবং এই মডেল টেস্ট 3 এর মধ্যে যতগুলো প্রশ্ন আছে ইনশাআল্লাহ সবগুলো ধরে ধরে সমাধান করার চেষ্টা করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। খেয়াল করবে এই মডেল টেস্ট 3ও আমরা দুইভাবে সমাধান করার চেষ্টা করব। একটা হচ্ছে তোমার প্রথমত অফলাইন কোশ্চেন, অফলাইনে যে পরীক্ষা তোমরা দিয়েছো সেখানে যেই কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তীতে আমরা যেই অনলাইনে কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এবার আসো আমরা এই মডেল টেস্ট 3-এর মধ্যে প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি যে তোমার আবিধানিক ক্রমানুসারে কোন শব্দগুলো সাজানো আছে। খেয়াল করবে এরকম অবিধানিক ক্রম প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটা করেছি যে 3টা মডেল টেস্টেই কিন্তু এই আবিধানিক ক্রম থেকে কিন্তু প্রশ্ন করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, তো এই আবিধানিক ক্রম তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তো খেয়াল করবে এখানে যদি আমরা দেখি, আমরা যেটা করব, এখানে 4টা শব্দ আছে এবং 4টা প্রায় একই টাইপের শব্দ। তো এরকম যদি প্রশ্ন আসে আমরা দেখব কোনটা তোমার আবিধানিক ক্রম অনুসারে সাজানো আছে। আমরা যদি দেখি যে প্রথম শব্দটার মধ্যে এখানে ওইকার, এটার মধ্যে ওইকার, সরি সবগুলোর মধ্যে আগে যেটা আছে কার পরে দেখবো, আগে দেখবো যে প্রথম বর্ণ কি আছে। প্রথম বর্ণ এখানে প্রত্যেকটার মধ্যে শয় ব শয় ব শয় ব শয় ব, 4টা শব্দের মধ্যে শয় ব আছে। কিন্তু কথা হচ্ছে যে এরপর আমরা যেহেতু 4টা বর্ণই দন্ত স এবং ব, 4টা শব্দের মধ্যেই দন্ত স এবং ব, তাহলে আমরা দেখব এর সাথে কি কার আছে আমরা সেটা দেখব। তাহলে আমরা যদি দেখি যে এর সাথে ওইকার, ওইকার, এর সাথে ওইকার, এর সাথে একার, এর সাথে ওইকার, তার মানে স্বেচ্ছাচারী শব্দটা কি করা উচিত ছিল? প্রথমে দেওয়া উচিত ছিল। তাহলে প্রথমে কিন্তু স্বেচ্ছাচারী শব্দটা দেওয়া হয় নাই, যার কারণে আমার এটা অ্যান্সার হবে না। যেহেতু এটা অ্যান্সার হবে না, তাহলে আমরা বলতে পারি এই যে এখানেও কিন্তু স্বেচ্ছাচারী শব্দটা লাস্টে দিছে, যার কারণে 3 নাম্বারটাও অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হইতে পারে 2 অথবা 4। এভাবে আমরা আগে তোমার খুব দ্রুত একটা সিরিয়াল করে ফেলবো এবং অ্যান্সার কোনটা হবে না সেটাকে বের করে ফেলবো। তারপর দেখো, তাহলে স্বেচ্ছাচারী এখানেও আছে, এখানেও আছে। তাহলে 1 নম্বর শব্দটা আমরা পেয়ে গেলাম যে এটাও ফার্স্ট, এটাও ফার্স্ট। এবার মারামারি হবে বাকি 3টা নিয়ে। কারণ কি, এখানে 3টার মধ্যে কি আছে? 3টার মধ্যে ওই আছে। তাহলে 3টার মধ্যে যেহেতু ওই আছে, তাহলে আমরা যেটা করব এর পরের বর্ণে যাব। এর পরের বর্ণের মধ্যে কি আছে? এর পরের বর্ণের মধ্যে সবগুলোর মধ্যেই র র র আছে। যেহেতু র আছে, আমরা কিন্তু এখনো এই 3টার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বের করতে পারতেছি না। তাহলে আমরা কি করব, এরপর দেখব এই র এর সাথে কোনো কার আছে কিনা। এরপর যদি আমরা দেখি এই র এর সাথে সই র, এখানে একটা কি আছে? সই র, একটা অ আছে। সই রা, এখানে র এর সাথে কি আছে? আ আছে। তারপর এখানে সই র, এখানে র এর সাথে কি আছে? র এর সাথে এখানে একটা অ আছে। তার মানে আমরা যদি দেখি যে এখানে আসলে তোমার স্বৈরতন্ত্র আগে হবে, তারপর স্বৈরাচারটা সবার লাস্টে হবে, স্বৈরাচারটা সবার লাস্টে হবে। কিন্তু এখানে কি করছে তারা? স্বৈরাচারকে 3 নাম্বার দেওয়া হয়েছে। তার মানে এটা হবে কি? এটা হবে তোমার চতুর্থ, ফোর্থ। এটা হবে ফোর্থ, কিন্তু এটা 3rd নাম্বার দিয়ে দিছে। কেন? কারণ এখানে আ, র এর সাথে আ আছে, কিন্তু বাকি দুটোর মধ্যে র এর সাথে কিন্তু আ নাই, র এর সাথে অ আছে। তার মানে এটাও কিন্তু আমার অ্যান্সার হবে না। তার মানে আমরা যদি দেখি এটা হচ্ছে যে সৈরা আ থাকার কারণে এটা হচ্ছে ফোর্থ। তাহলে দেখি তো বাকি দুইটা ঠিক আছে কিনা। তাহলে দেখো এখানেও র এর সাথে অ, এখানেও র এর সাথে অ, স্বৈরতন্ত্রের র এর সাথে অ, এটাও র এর সাথে অ। তাহলে এবার দেখো এই দুইটার মধ্যে এরপরে আমরা দেখব এটার মধ্যে কি আছে? থার্ড, এটার মধ্যে আছে ত, আর এটার মধ্যে আছে তালব বর্ষ। তার মানে আমরা যদি দেখি তোমার এই ক্রমানুসারে এই তটা হচ্ছে তোমার আগে, দুঃখিত, তটা হচ্ছে তুমি ক্রমানুসারে আগে পাবা, অর্থাৎ এটা সেকেন্ড, এবং এই তালবস্যটা পরে পাবা। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে থার্ড। তার মানে তোমার উত্তর কোনটা? উত্তর হচ্ছে 4 নাম্বার। তাহলে এইভাবেই কিন্তু আমরা আবিধানিক ক্রমানুসারে শব্দগুলো সাজাতে পারি। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা ওই প্রথম বর্ণটা দেখব। প্রথম বর্ণ যদি সেম থাকে এর সাথে যে কার আছে সেটা দেখব। ওইটাও যদি সেম থাকে এর পরের বর্ণে যাব, এর পরের বর্ণের কার নিয়ে আমরা আলোচনা করব। এটাও যদি সেম থাকে তার পরের বর্ণ আমরা যাব। এভাবে আমরা একটু তুলনা করার চেষ্টা করব। তাহলে যেটা বুঝলাম যে তোমার 1 নাম্বারটা ভুল গেছে এ থাকার কারণে, 2 নাম্বারটা ভুল গেছে মোটামুটি ঠিক ছিল, বাট এই যে সৈরা আ থাকার কারণে এটা 4 নাম্বার হওয়ার কথা, তারা 3 নাম্বার দিয়েছে যার কারণে ভুল। আর এখানেও স্বেচ্ছাচারী ফার্স্টে দিলেও মোটামুটি ভাবে আমরা হয়ে যেত। তাহলে আশা করছি 1 নাম্বারটা বুঝতে পেরেছো। এবার আসো 2 নাম্বার। সিরাজউদ্দৌলা নাটকে দ্য ব্রেভেস্ট সোলজার আখ্যা দেওয়া হয়েছে কাকে? দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড বা ডাইড।
এটা কি বলছিল? এটা বলছিল হচ্ছে ফরাসি সাফরে, এবং ফরাসি সাফরে কাকে উদ্দেশ্য করে বলেছিল? মীর মর্দানকে উদ্দেশ্য করে বলেছে যে মীর মর্দান দ্য ব্রেভেস্ট সোলজার ইজ কিলড, তাকে মেরে ফেলা হয়েছে। ঠিক আছে, কে বলছিল? ফরাসি সাফরে বলেছিল কথাটা। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো, যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ মানে হচ্ছে, তোমার আমরা পড়ছিলাম যে অর্থানুসারে শব্দকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যৌগিক, একটা হচ্ছে রূঢ়ি, একটা হচ্ছে যোগরূঢ়ি। যৌগিক মানে হচ্ছে যে শব্দ একটাই অর্থ আছে, সেটা হচ্ছে যৌগিক শব্দ, সেটা যে কোনো নিয়মে হইতে পারে। কিন্তু রূঢ়ি আর যোগরূঢ়ির মধ্যে আমরা যদি দেখি যে রূঢ়ি শব্দগুলো একাধিক অর্থ থাকে, যোগরূঢ়িরও একাধিক অর্থ থাকে। মানে একটা ব্যবহারিক অর্থ, একটা হচ্ছে প্রায়োগিক অর্থ বা উৎপত্তিগত অর্থ, আর ব্যবহারিক অর্থ। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে তোমার রূঢ়ি শব্দগুলো সন্ধি প্রত্যয় বা উপসর্গের নিয়মে হয়, কিন্তু যোগরূঢ়ি শব্দগুলো সমাসের নিয়মে হয়। তাহলে আমরা যদি দেখি গবেষণা, গোযোগ এষণা, এবং এটা হচ্ছে সন্ধির নিয়মে হয়। এবং এই গবেষণার 2টা অর্থ আছে, যার কারণে একটা অর্থ হচ্ছে গরু খোঁজা, একটা অর্থ হচ্ছে পর্যালোচনা করা। এটা হচ্ছে রূঢ়ি শব্দ, এটা হচ্ছে রূঢ়ি শব্দ। রূঢ়ি বা রূঢ় যেটাই বলো, কর্তব্য, যেটা করা উচিত, এবং এটার অর্থ একটাই, যার কারণে এটাকে আমরা বলবো যৌগিক শব্দ। বাসি, এটা হচ্ছে রূঢ়ি শব্দ, কারণ এটা হচ্ছে তোমার প্রত্যয়জনিত শব্দ। কিন্তু শাখা মৃগ আছে যার, এটাকে ব্যাসবাক্য করা যায়। এবং শাখা মৃগ বলতে গাছকে বোঝায়, শাখা মৃগ বলতে বানরকে বোঝায়, শাখা মৃগ বলতে তোমার কি হরিণকে বোঝায়, অনেক কিছুকে বুঝাইতে পারে। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এটা যেহেতু একাধিক অর্থ, এবং এটা যেহেতু সমাসী নিয়মে সাধিত, এবং এটা তাই আমরা এটাকে বলবো এটাই হচ্ছে কি যোগরূঢ় শব্দ। তাহলে আমাদের উত্তর কোনটা? আমাদের উত্তর হচ্ছে শাখা মৃগ। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করছি বুঝতে পারছি। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? তাহলে বিদেশ বলতে এখানে কোন দেশকে বোঝানো হয়েছে? বিদেশ বলতে বোঝানো হয়েছে আসলে চিরায়ত শিল্পলোককে, অর্থাৎ আমাদের এই দুনিয়াটাকে বোঝানো হয়েছে, যে দুনিয়ায় মানুষ তার কর্ম নিয়ে ব্যস্ত। আমাদের এই জগৎটাকে বোঝানো হয়েছে বিদেশ হিসেবে। হ্যাঁ, চিরায়ত শিল্পলোক, যে শিল্পলোকের মধ্যে মানুষের চিন্তা চেতনা সবকিছু আবির্ভূত থাকে, সেটাকে বলা হয় চিরায়ত শিল্পলোক। অর্থাৎ আমাদের এই দুনিয়াটাকেই বলা হয়েছে বিদেশ। ঠিক আছে, মানে তুমি যেখানেই যাও ওই জায়গাটাই হচ্ছে কি চিরায়ত শিল্পলোক। সমাজের অত্যাচারী ব্যক্তিদের নৈতিক বল থাকে না। তাহলে বল কেমন? বল নৈতিক বল। তাহলে দেখো, আমরা সচরাচর একটা শব্দকে, যে নৈতিক, একটা শব্দকে কেমন দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাই, কেমন বল উত্তরে পাওয়া যায় নৈতিক বল। হ্যাঁ, তাহলে কেমন বল নৈতিক বল। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে যেটা আমরা পাই সেটাকে আমরা বলি বিশেষণ, সেটাকে আমরা কি বলি? বিশেষণ। তাহলে এবার দেখো, বল হচ্ছে কি শক্তি, বল হচ্ছে একটা বিশেষ্য পদ, বল হচ্ছে একটা বিশেষ্য পদ, বল হচ্ছে একটা বিশেষ্য পদ। তাহলে যে বিশেষণ, এই নৈতিক একটা বিশেষণ, আমরা পড়ছি যে নৈতিক একটা বিশেষণ, ঠিক আছে, ভালো কথা, কিন্তু অপশনে তো ভাই সবগুলোই বিশেষণ দেওয়া। তাহলে এই বিশেষণ যদি কোনো বিশেষ্য পদকে মডিফাই করে, একটা বিশেষণ যদি কোনো বিশেষ্যকে মডিফাই করে, সেটাকে আমরা বলি বিশেষ্যের বিশেষণ বা বিশেষ্য পদের বিশেষণ, নাউন অ্যাডজেক্টিভ, বিশেষ্যের বিশেষণ। এবং এই বিশেষ্যের বিশেষণ খেয়াল করবে, বিশেষ্যের বিশেষণ তোমার এবং সর্বনামের বিশেষণ, যেটাকে আমরা বলি হচ্ছে নাম বিশেষণ। কারণ নাম বিশেষণ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ, একটা হচ্ছে সর্বনাম বিশেষণ। অর্থাৎ যে বিশেষণটা নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে, সেটাকে আমরা বলি হচ্ছে নাম বিশেষণ। আর ভাব বিশেষণ মানে হচ্ছে নাউন প্রোনাউন ছাড়া, অর্থাৎ বিশেষ্য আর সর্বনাম ছাড়া যদি অন্য কোনো পদকে মডিফাই করে, সেটাকে বলা হয় ভাব বিশেষণ। আবার ভাব বিশেষণের মধ্যে ক্রিয়া বিশেষণও আছে, অব্যয়ের বিশেষণও কিন্তু আছে। আচ্ছা, কিন্তু নাম বিশেষণ মানে কি? নাম বিশেষণ কারে কারে মডিফাই করবে? সে হচ্ছে নাউনকে অথবা প্রোনাউনকে মডিফাই করবে, অর্থাৎ বিশেষ্যকে অথবা বিশেষণকে মডিফাই করবে। এবার আসো, বাংলা ভাষায় মোট স্বরধ্বনি কতটি? অনেকেই কয় হ্যাঁ প্যাস খেয়ে গেলাম, তো অনেকেই মনে করতে পারে ভাইয়া স্বরধ্বনি মনে হয় 11টা, স্বরবর্ণ 11টা। তাহলে স্বরধ্বনি কয়টা? তোমার আমরা পড়ছি মৌলিক স্বরধ্বনি 7টা, যৌগিক স্বরধ্বনি 25টা, তাহলে কি 32টা? না, মনে রাখবে মোট স্বরধ্বনি হচ্ছে 7টা। মৌলিক স্বরধ্বনি জয়টা, বাংলা ভাষার স্বরধ্বনিও কয়টা, এর বাইরে আর কোনো স্বরধ্বনি নাই। এখন বলতে পারো ভাইয়া যৌগিক স্বরধ্বনি তো 25টা পড়ছি, ওই মৌলিকগুলা কিন্তু মিলাই কিন্তু যৌগিক বানানো হয়েছে। তার মানে মেইন হচ্ছে 7টা, ওই 7টা থেকেই কিন্তু এই 25টা বলো বা এক্সট্রা বলো সবগুলো বানানো হয়েছে। তাহলে মৌলিক স্বরধ্বনি জয়টা, বাংলা ভাষায় মোট স্বরধ্বনিও ততটা। আচ্ছা, এরপর আসো, এরপর আমরা যদি দেখি যে তোমার স্বামী মারা গিয়েছিল কার, তাহলে আমরা যদি দেখি
যে স্বামী মারা গেছিল কার? আমেনার? আমেনার কিন্তু হবে না, কারণ আমেনার স্বামী ছিল খালেক ব্যাপারী, খালেক ব্যাপারী মরে নাই। তাহলে কি হাসুনির মার? হ্যাঁ, হাসুনির মার স্বামী মারা গেছে, তাহলে উত্তর শুধু ক। কিন্তু আবার 4 নম্বরে দিচ্ছে ক খ উভয়। উভয় কি হইতে পারে? রহিমার স্বামী কি মারা গেছে? হ্যাঁ, মুজিদ কি মারা গেছে? কিন্তু উত্তর কিন্তু ক এবং খ উভয়। তার মানে কি মুজিদ মারা গেছে? না, আসলে মুজিদ যে বিয়ে করছে যে রহিমাকে, রহিমা ছিল বিধবা, অর্থাৎ রহিমার যে প্রথম স্বামী তিনি কিন্তু মারা গেছিল। তার মানে এখানে আমরা যেটা দেখি, হাসুনির মায়ের স্বামীও মারা গেছে, রহিমার স্বামীও মারা গেছে। তাহলে এটার উত্তর কি হবে? মানে রহিমার প্রথম স্বামীও মারা গেছে। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে ক এবং খ উভয়ই। আচ্ছা, এরপরের প্রশ্ন, নিচের কোন কোন প্রকৃতি প্রত্যয় শুদ্ধ নয়? দেখো, পাঞ্চভৌতিক হয়ে গেছে পঞ্চভূত, প্লাস ইক থাকলে স্টিক হয় আমরা জানি। তাহলে পা আকার থাকলে প্রকৃতি প্রত্যয়ের সময় সেটা অ হয়ে যায়, আমরা পড়ছিলাম যে বৃদ্ধির মধ্যে আকার থাকলে অ হয়ে যায়। হ্যাঁ, দালিলিক হয়ে গেছে দলিল প্লাস স্নিক। তারপর শারীরিক আকার ছিল, হয়ে গেছে অ, শরীর প্লাস স্নিক। তার মানে এই 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সবগুলো তিনটাই কিন্তু ঠিক আছে। তাহলে ঝামেলা কিসের মধ্যে আছে? ঝামেলা হচ্ছে 2 নাম্বারটার মধ্যে আছে। 2 নাম্বারটা কি বলছে? দ্বিপাক্ষিক। তাহলে দ্বিপাক্ষ প্লাস স্নিক দিয়ে দিছে, কিন্তু আসলে এখানে পাক্ষ হবে না, এটা হবে তোমার কি জানো? এটা হবে দ্বিপক্ষ। এটা হবে দ্বিপক্ষ। দ্বিপক্ষ প্লাস স্নিক, দুইটা পক্ষ, পাক্ষ হবে না, হবে কি পক্ষ, দ্বিপক্ষ প্লাস স্নিক। তার মানে এটাই কি আছে, এই প্রকৃতি প্রত্যয়টাই একটু ভুলভাবে দেওয়া হয়েছে, তার মানে এটাই শুদ্ধ নয়। যৌগিক ক্রিয়ার উদাহরণ। যৌগিক ক্রিয়া মানে কি? যৌগিক ক্রিয়া মানে হচ্ছে তোমার একটা অসমাপিকা একটা সমাপিকা, দুইটা মিলে হচ্ছে যৌগিক ক্রিয়া। আমরা যদি দেখি যোগ করো, তাহলে যোগ যোগ হচ্ছে বিশেষ্য প্লাস ক্রিয়া, এটা হচ্ছে তোমার কি বলে সংযোগ বা মিশ্র ক্রিয়া। দর্শন করলাম মিশ্র ক্রিয়া, ব্যাত মারলো মিশ্র ক্রিয়া। কিন্তু হয়ে চলি, হয়ে একটা অসমাপিকা ক্রিয়া, চলি একটা সমাপিকা ক্রিয়া, দুইটা মিলে হচ্ছে কি? দুইটা মিলে হচ্ছে তোমার যৌগিক ক্রিয়া। হয়ে চলি, বলে করলাম, হয়ে গেল, তাহলে এগুলো হচ্ছে যৌগিক ক্রিয়া। কিন্তু বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে সংযোগ বা মিশ্র ক্রিয়া। ঠিক আছে, এভাবে চিন্তা করতে হবে। এরপর আসো, কাক কালো কোকিল কালো, কালো কন্যার কেশ। হ্যাঁ, তাহলে দেখো এই বাক্যগুলো কিন্তু ভালোই লাগে। ক ক ক ক ক ক ক, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যালিটারেশন। হ্যাঁ, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে অনুপ্রাস। একই বর্ণ বা শব্দগুচ্ছ বারবার ব্যবহার করা। এই যে তোমার সোনার তরী কবিতায় গগনে গরজে মেঘ ঘন বর্ষা, তাহলে যে গ গ গ ঘ এরকম একটা আওয়াজ আসে। হ্যাঁ, তাহলে একই বর্ণ সাউন্ড যদি আসে বারবার, সেটাকে আমরা বলি অনুপ্রাস। এই যে বলে না আত্মা গাছে তোতা পাখি, অনুপ্রাস। এরপর আসো, এরপর যে আমরা দেখি বুদ্ধির মুক্তি আন্দোলন। তোমরা এই যে কি বলে মানব কল্যাণ যে লেখছে আবুল ফজল, তার জীবনী পড়লে দেখবা যে আবুল ফজল হচ্ছে মুক্তির বুদ্ধি আন্দোলনের সাথে যুক্ত ছিল। মুক্তির বুদ্ধি আন্দোলনের সাথে আরো কয়েকজন যুক্ত ছিল, যেমন আমরা যদি দেখি কাজী আব্দুল অদুদ ছিল, প্রায় আসে এগুলো পরীক্ষায়। কাজী আব্দুল অদুদ ছিল, এবং হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী ছিল। তারা কি ছিল? বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিল। বুদ্ধির মুক্তি আন্দোলনটা কি? বুদ্ধির মুক্তি আন্দোলন হচ্ছে যে তোমার তারা যে চিন্তা চেতনা থাকবে তাদের, সেটার মধ্যে কোনো কুসংস্কার থাকবে না, তারা কি বলে নিশ্চিন্তভাবে স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে। তো সেটা নিয়ে একটা মুক্তি বুদ্ধির চর্চা, যেখানে কোনো কুসংস্কার থাকবে না, কোনো বাধা নিষেধ থাকবে না, হ্যাঁ, ধর্মীয় ভেদাভেদ থাকবে না। তো ওরকম একটা আন্দোলন, বুদ্ধিবৃত্তিক আন্দোলন। তো সেই আন্দোলনের মধ্যে ছিল আবুল ফজল ছিল, কাজী আব্দুল আদুদ ছিল, এবং মোতাহের হোসেন চৌধুরী ছিল। ঠিক আছে, পড়তে হবে, কারণ এই আবুল ফজল কিন্তু তোমাদের কি মানব কল্যাণের মধ্যে তোমার তার নাম কিন্তু আছে। মানব কল্যাণের লেখককে আবুল ফজল, তাই না? আচ্ছা, তারপর সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়টাকে বলা হয়, এটা এক কথায় প্রকাশ আর কি, যেটাকে বলা হয় শ্রাবণ। শ্রাবণ মানে হচ্ছে যে তোমার প্রথম দিনের সূর্যোদয় থেকে পরের দিনের সূর্যোদয় পর্যন্ত ওই সময়টাকে বলা হয় শ্রাবণ। আবার ব্রাহ্ম মুহূর্ত, ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে তোমার ওই যে দিনের বা 14তম রাতকে বোঝানো হয়। হ্যাঁ, সূর্যোদয় মানে হচ্ছে সূর্যোদয় পর্যন্ত, মানে পর্যন্ত, যেমন আপাদ মস্তক, পা থেকে মাথা পর্যন্ত। সূর্যোদয় মানে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত, এরকম কিছু বোঝানো হয়। কিন্তু শ্রাবণ মানে হচ্ছে যে তোমার একটা সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় ওই সময়টাকে বলা হয় শ্রাবণ। আচ্ছা, তারপর মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং।
মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, এটার মানে হচ্ছে বহু আরম্ভে লঘু ক্রিয়া। মানে কি এইগুলো একটু বুঝতে হবে। বহু আরম্ভে বা বহুব আরম্ভে যেটাই হোক লঘু ক্রিয়া মানে বিশালভাবে শুরু করছে কিন্তু কামের কাম কিছুই হয় নাই, অর্থাৎ দেখাইছে অনেক কিছু করে ফেলবে কিন্তু কিছুই করতে পারে নাই, যেটাকে বলা হয় বহুব আরম্ভে লঘু ক্রিয়া। মাচ অ্যাডো মানে অনেক কিছু দেখাইছে অ্যাবাউট নাথিং কিন্তু পরে কিছুই করতে পারে নাই, এটাকে বলা হয় বহু আরম্ভে লঘু ক্রিয়া, মানে প্রবাদ বাক্য টাইপের। তারপর হচ্ছে তোমার 10 চক্রে ভগবান ভূত, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে তোমার একটা ভালো জিনিসের মধ্যে যখন 10 জনে নাক গলায় তখন ভালো জিনিসটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেটা এখানে বোঝানো হয়েছে। 10-এর লাঠি 1-এর বোঝা, অর্থাৎ কোনো জিনিসটা যদি আমরা 10 জন মিলে তাকে সাহায্য করি তখন সেটা কিন্তু আর বোঝা থাকে না, হ্যাঁ, তখন সেটা কষ্ট লাঘব হয়ে যায়। গতস্য শোচনা নস্তি, অর্থাৎ কোনো কিছু না ভেবেই কাজ করা, হ্যাঁ, কোনো কিছু না ভেবেই কাজ করা, গতস্য শোচনা নাস্তি। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে বহুবারম্ভে লঘু ক্রিয়া। আচ্ছা, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব দ্বারা কবি এখানে কি বুঝিয়েছেন? দাবানল দাহ দাহন করিব বিশ্ব, অর্থাৎ বিশ্ব থেকে যত অন্যায় অত্যাচার আছে এগুলোকে সবকিছু কি করব, সবকিছু দূর করে দেব। অর্থাৎ পুরো বিশ্বকে দাহন করবো মানে যারা শত্রু তাদেরকে একবারে যত অন্যায় অত্যাচার আছে সবকিছু একবারে শেষ করে দেবো। তাহলে এটা দ্বারা এই জিনিসটাকে বোঝানো হয়েছে। তাহলে দেখো কানাইয়ের সাথে মাসি পিসির কাছে আরো কয়জন এসেছিল? তো আমরা যদি দেখি এই গল্পের মধ্যে অনেকেই বলে যে তোমার কানাইয়ের সাথে এসেছিল 3 জন, তাহলে উত্তর কি 3 জন? কিন্তু খেয়াল করবে এখানে লাইনটা একটু স্পেসিফিক্যালি আছে যে তোমার কানাইয়ের সাথে যে 3 জন এসেছিল তাকে মাসি পিসিরা চিনতো, কিন্তু মাথায় পাগড়িওয়ালা লোকটা তাদের অচেনা। তার মানে কানাইয়ের সাথে টোটাল আসছিল 4 জন, 4 জনের মধ্যে 3 জনকে মাসি পিসি চিনতো কিন্তু একজনকে মাসি পিসি চিনতো না। তাহলে যাদের চিনতো 3 জনকে চিনতো আর ওই যে একজনকে চিনতো না, তাহলে টোটাল কয়জন হয়েছে? টোটাল হচ্ছে 4 জন হয়েছে। এই 4 জনকে মাসি পিসি চিনতো না, মানে টোটাল 4 জন আর কি তাদের কাছে আসছিল, আর তার মধ্যে 3 জনকে চিনতো, একজনকে চিনতো না। আচ্ছা, এরপর আসো, তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের অফলাইনের 15টা কোশ্চেন। এবার আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের যে অনলাইনের কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আবিধানিক ক্রমানুসারে কোন শব্দগুলো সঠিকভাবে সাজানো হয়েছে? আচ্ছা, এখানে 3টা শব্দ আছে, কম্পন, কম্বল, কঙ্কন। তো আমরা দেখব এখানে প্রত্যেকটা শব্দের মধ্যে আমরা যদি দেখি প্রত্যেকটার মধ্যে ক আছে, ক ক ক ক সবগুলোর মধ্যে ক আছে। এরপর দেখো আমরা যদি দেখি সবগুলোর মধ্যে ম আছে, ম ম ম ম ম ম ম ম সবগুলোর মধ্যে ম আছে। তাহলে ক এবং ম সবগুলোর মধ্যে আছে। তাহলে এটা দিয়ে তো আমি ক্রম বের করতে পারতেছি না। তাহলে এরপর আমি কি করবো? এরপর আমি পরের বর্ণে যাব। পরের বর্ণ মানে হচ্ছে ম এর সাথে কি আছে। আমরা যদি দেখি ম এর সাথে এখানে প আছে, এখানে ক আছে, এখানে ম এর সাথে এখানে আবার কি আছে দেখো, এখানে আবার একটা জিনিস আছে, এটা কিন্তু তোমার দুঃখিত আমার একটা ভুল হয়েছে, ভুলটা হচ্ছে তোমার কম্পন, কম্পনের মধ্যে ম, কিন্তু পরেরটা কিন্তু ম না, পরেরটা হচ্ছে উ, পরেরটা হচ্ছে উ, খেয়াল করবে উ। তার মানে এখানে দ্বিতীয় বর্ণে আমরা একটা সিরিয়াল পাই, যেখানে হচ্ছে ম, এখানে হচ্ছে উ, এখানে হচ্ছে উ। তার মানে প্রথমটা হবে না। কেন হবে না? কারণ কম্পনটা আগে দেওয়া হয়েছে, মটাকে আগে দেওয়া হয়েছে, আগে হবে উ গুলা, কিন্তু আগে তারা দিয়েছে কি ম, তাহলে প্রথমটা ভুল। তাহলে এবার আসো, তাহলে এটা হবে থার্ড, আমরা পেয়ে গেছি যে কম্পনটা হবে থার্ড, যেহেতু সবগুলো একই শব্দ তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে এবার আসো এই দুটোর মধ্যে আমরা ফার্স্ট সেকেন্ড বের করব। তাহলে ফার্স্ট সেকেন্ড যদি বের করি, তাহলে যদি দেখি কঙ্কাল, তাহলে দেখো উমর পরে এখানে ক হয়েছে, উমর পরে কি হয়েছে? ক হয়েছে, এখানেও উমর পরে ক হয়েছে। তাহলে এই উ ক দিয়েও কিন্তু আমরা সিরিয়াল বের করতে পারতেছি না। তাহলে কি করব? ক এর পরে আমরা যাব, ক এর পরে কি আছে বা ক এর সাথে কি আছে। তাহলে আমরা যদি দেখি কঙ্কন, এখানে ক এর সাথে একটা অ আছে, কঙ্ক অ, কিন্তু এখানে ক এর সাথে একটা আকার আছে, কঙ্কাল, এখানে আকার আছে কিন্তু এখানে অ আছে, এখানে আকার, এখানে অ। তার মানে আমরা বলতে পারি যে ক এর সাথে এখানে অ, অর্থাৎ কঙ্কনটা ফার্স্ট, কঙ্কালটা সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি যে এইটা ফার্স্টে হবে, এটা সেকেন্ডে হবে, এটা থার্ডে হবে। এবার আসো দেখি এবার কোনটার মধ্যে এই জিনিসটা ঠিকঠাক ভাবে আছে। আমরা যদি দেখি যে তোমার তাহলে প্রথমটা ভুল, ওইভাবে এখানে মনে আরো কিছু শব্দ আছে, আমরা যদি দেখি এবার দ্বিতীয় শব্দটা, দ্বিতীয় অপশনগুলো যদি দেখি, এখানেও তোমার যেটা করা হয়েছে কঙ্কন, উটা সবার লাস্টে, এটার মধ্যে ম, এটার মধ্যে ম,
কিন্তু এর মধ্যে এটা ফার্স্টে হওয়ার কথা ছিল, যার কারণে এটাও ভুল। এরপর যদি আমরা দেখি যে তোমার এখানে তোমার ওটা ফার্স্টে, এখানে এখানে তার মানে এখানে ওটা ফার্স্টে দিছে, ভালো কথা। কিন্তু এই 4 নাম্বারটার মধ্যে সেকেন্ডে দিছে, যার কারণে এটাও ভুল। তাহলে 3 নাম্বারটা হইতে পারে। এবার 3 নাম্বারটার মধ্যে আরেকটু সিরিয়াল দেখবো আমরা। 3 নাম্বারটার মধ্যে এখানে দুইটার মধ্যেই আছে, তাহলে এর সাথে কি আছে আমার সেটা দেখতে হবে। এর সাথে এখানে কি আছে? এর সাথে এখানে প আছে, আর এখানে এর সাথে কি আছে? এখানে এর সাথে ব আছে। তার মানে হচ্ছে যে তোমার প আর ব এর মধ্যে আগে কোনটা? প আর ব এর মধ্যে প আগে, প ফ ব। তার মানে হচ্ছে তোমার এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এবং এটা হচ্ছে থার্ড। এভাবে আমরা চিন্তা করব। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। তুমি যেটা করবা, তুমি হচ্ছে খুব সহজে, আমি তো অনেক বিস্তারিতভাবে তোমাদের ভেঙে রাখছি, এত দরকার নাই। তুমি যদি দেখো যে এই যে উমোটা সেকেন্ডে আছে, ফার্স্টের কথা ছিল বাদ, উমোটা সেকেন্ড এবং থার্ডে আছে, প্রথমে ম দিয়ে শুরু হয়েছে বাদ, তারপর এটার মধ্যে কি হয়েছে? উমোটা লাস্টে দিছে, এটা বাদ, এবং 3 নাম্বারটার মধ্যে ঠিকঠাকভাবে সাজানো আছে। এভাবে আমরা এই ক্রম অনুসারে শব্দগুলো দেখার চেষ্টা করব। এবার আসো 2 নাম্বার, শুভক্ষণে জন্মজার, যাকে বলা হয় তোমার কি ক্ষণজন্মা। শুভক্ষণে জন্মজার, এটাকে বলা হয় শুভ জন্মা না কিন্তু ক্ষণা জন্মা। আর শুভ জন্ম মানে হচ্ছে ভালো জন্ম হয়েছে আর কি। শুভক্ষণে যেই ক্ষণে জন্ম হয়েছে তাকে বলা হয় ক্ষণজন্মা। আচ্ছা, তারপর কোনটির লিঙ্গান্তর হয় না? সাহেব, সাহেবের বহু বচন হচ্ছে সাহেবান, কিন্তু সাহেবের স্ত্রীলিঙ্গ হচ্ছে সাহেবা। ওই যে বলে না বেগম সাহেবা, বেআই বেআইন, সঙ্গী সঙ্গিনী। আবার সঙ্গ থেকে সঙ্গী না, কিন্তু সঙ্গী পুরুষবাচক, সঙ্গিনী হচ্ছে স্ত্রীবাচক। কিন্তু পুরোহিত শব্দের কোনো কি হয় না? স্ত্রীবাচক হয় না। তোমরা দেখবা নিত্য স্ত্রী নিত্য পুরুষবাচক কিছু শব্দ আছে, পুরোহিত, তারপর হচ্ছে তোমার কি রাষ্ট্রপতি, তারপর হচ্ছে কৃতদার, অকৃতদার, হ্যাঁ, ঢাকি, এরকম কিছু শব্দ আছে আর কি, তোমরা দেখবা। তারপর নিত্য স্ত্রীবাচক কিছু শব্দ আছে, এগুলো একটু পড়ে ফেলবা। এবার আসো অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? কোন রঙের? ওই যে লাল রঙের শাড়ি। তোমার দেখবা যে অনুপম যখন কল্যাণীর কথা চিন্তা করতেছিল, তখন এই জিনিসটা আমরা দেখতে পাই যে অনুপম কল্যাণী লাল রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে। মানুষের যখন পতন আসে, পদে পদে ভুল হতে থাকে। তাহলে পদে পদে কোন পদ? পদে পদে। তাহলে দেখো ভুল হতে থাকে, কোথায় ভুল হতে থাকে? পদে পদে ভুল হতে থাকে। তাহলে দেখো আমরা ক্রিয়াকে যদি প্রশ্ন করি কোথায় দিয়ে, কোথায় ভুল হতে থাকে? পদে পদে ভুল হতে থাকে। পদে পদে ভুল করে, কোথায় দিয়ে প্রশ্ন করছি। তাহলে কোথায় দিয়ে যদি প্রশ্ন করা হয় কাকে? ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ক্রিয়া বিশেষণ, এবং এটা হচ্ছে তোমার স্থানবাচক ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, ক্রিয়া বিশেষণ কিছু ধরন আছে, ধরনবাচক, তারপরে স্থানবাচক, কালবাচক, কখন দিয়ে প্রশ্ন করলে কালবাচক, কিভাবে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে ধরনবাচক, আর কোথায় দিয়ে প্রশ্ন করলে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। এবার আসো করিজেন্ডাম। করিজেন্ডাম মানে হচ্ছে তোমার শুদ্ধিপত্র। করিজেন্ডামের পারিভাষিক শব্দ হচ্ছে শুদ্ধিপত্র, পড়তে হবে পারিভাষিক শব্দগুলা। এবার আসো আহ্লাদিকে রক্ষার জন্য মাসি পিসির প্রচেষ্টায় তাদের চরিত্রের যে দিকটি প্রকাশ পায়। মাসি পিসিকে তোমার আহ্লাদিকে রক্ষার জন্য মাসি পিসি আমরা যেটা দেখতে পাই, তারা হচ্ছে সংগ্রামশীল ছিল। সব সময় তারা তাদের যুদ্ধ একবার শেষ পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছিল। যে তোমার কি কানাইয়ের চৌকিদাররা এসে, গোকুলের পেয়াদারা এসে যখন তোমার কি চলে যায়, তখন তারা কি যুদ্ধের আয়োজন করে, যে তোমার সবকিছু ভিজায় রাখে, যে আবার যদি তারা গোকুলের লোকরা আগুন দেয় তারা যাতে নিভাইতে পারে। অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা ছিল। হ্যাঁ, তাদের মধ্যে একটা সংগ্রামশীল মনোভাব আমরা পেয়ে থাকি। স্মৃতিসৌধ, স্মৃতি, স্মৃতি, খেয়াল করবে কোনো শব্দের সাথে যদি মফলা থাকে তাহলে মফলার উচ্চারণ মানে শুরুতে যদি থাকে তাহলে সেই মফলার উচ্চারণ হয় না, কিন্তু চন্দ্রবিন্দু হয়। মফলার উচ্চারণ হয় না, কিন্তু চন্দ্রবিন্দু হয়। স্মৃতিসৌধ, খেয়াল করবে স্মৃতির মধ্যে কিন্তু দন্তস্ব, কিন্তু সৌ তালবস্য, উ ধো, স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ। তার মানে কি হবে? স্মৃতিস্তৌ না, কিন্তু স্মৃতিসৌধ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 4 নম্বরটা, স্মৃতিসৌধ। এভাবে চিন্তা করবা। সমাসবদ্ধ দীর্ঘ শব্দটি কি বলে? তো অনেকে মনে করতে পারে সমাসবদ্ধ কোনো বড় শব্দ মানে কি তোমার ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, এগুলো হবে না। সমাসবদ্ধ যে শব্দটা, সেটা যত বড়ই হোক, সেটাকে আমরা বলবো হচ্ছে সমস্ত পদ। সমাস হওয়ার পরে যে শব্দটা হয়, যেমন মহান যে নবী, বিশাল একটা বাক্য,
তাহলে এটাকে আমরা কি বলি? মহানবী। তাহলে এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে সমস্ত পদ। সমাসবদ্ধ যত দীর্ঘই হোক সেটাকে আমরা বলবো সমস্ত পদ, সমাসবদ্ধ পদ। সমস্ত পদের একটা নাম কি? সমস্ত পদের অনেকগুলো নাম আছে। সমস্ত পদের একটা নাম হচ্ছে সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ। সেটা যত বড়ই হোক সেটাকে আমরা বলবো হচ্ছে সমস্ত পদ। এবার আসুন, আমি চিরদুর্দম দুর্বিনীত নিঃস্রংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কবিতাংশটিতে আমার পথ প্রবন্ধের কোন বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়? তাহলে দেখো, এই যে আমি চিরদুর্দম দুর্বিনীত নিঃস্রংস মহাপ্রলয়ের আমি নটরাজ, তাহলে এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? সে হচ্ছে অহংকারের পৌরুষ, অর্থাৎ সে কারো নিচে কি, কারো কাছে কখনো মাথা নত করে না। হ্যাঁ, তাহলে কি? অহংকারের পৌরুষ। মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পুরুষ অনেক ভালো। তার মধ্যে একটা কি, একটা কি বলে, অবিনয় ভাব তার মধ্যে প্রকাশ পায়। তাহলে লাইনটার সাথে এটার একটা মিল আছে। কোন শব্দগুচ্ছের বানান অশুদ্ধ নয়? এই অশুদ্ধ কথাটা দেখে কিন্তু অনেকে ভুলটা লাগাই দিবে, কিন্তু এখানে বলছে অশুদ্ধ নয়। এরকম প্রশ্ন তোমরা একটু ট্রিকি কোশ্চেন আর কি। তাহলে অশুদ্ধ নয় মানে কি? অশুদ্ধ নয় মানে হচ্ছে শুদ্ধ, মানে ঠিকঠাক আছে। আমরা যদি দেখি অপরাহ্ন এবং পূর্বাহ্ন, খেয়াল করবে, আগে এই জিনিসটা জানতে হবে, এইটা আর এইটা খেয়াল করবে। নর্মালি যে কোনো একটা বানানের যে কোনো একটা বর্ণের নিচে যে ন থাকে, যে কোনো একটা বর্ণের নিচে যে ন থাকে সেটাকে আমরা বলি দন্তন্য। সেটাকে আমরা বলি দন্তন্য। দন্তন্য, যে কোনো একটা বর্ণের নিচে যে ন থাকে সেটাকে আমরা বলি দন্তন্য। কিন্তু হয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। হয়ের ক্ষেত্রে নিচে যেই ন থাকে সেটাকে বলা হয় মূর্ধন্য। হয়ের ক্ষেত্রে নিচে যেটা থাকে সেটাকে বলা হয় মূর্ধান্য। আর হয়ের ক্ষেত্রে মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় দন্তন্য। হয়ের ক্ষেত্রে এই যে কাঁধের ভিতর যেটা থাকে সেটাকে বলা হয় দন্তন্য। তাহলে আমরা যদি দেখি এখানে যে আমরা যদি দেখি যেখানে অপরাহ্ন, খেয়াল করবে অপরাহ্ন বানানে এখানে র আছে এবং হ আছে। যেহেতু র এবং হ আছে তাহলে মূর্ধন্য হওয়ার কথা, অর্থাৎ অপরাহ্ন শুদ্ধ বানানটা হচ্ছে অপ র হ। র এবং হ থাকার কারণ আমরা জানি যে মূর্ধন্য হয়, আর হয়ের ক্ষেত্রে মূর্ধন্যটা কই হয়? নিচে হয়। তাহলে অপরাহ্ন বানানটা এখানে কি ভুল আছে। ঠিক একইভাবে পূর্বাহ্ন বানানটা যদি দেখি, পূর বা র আছে, রেফ আছে, ব আছে, হ আছে। আমরা যে নতবিধান শতবিধানে পড়েছিলাম, এগুলো যদি থাকে তাহলে মূর্ধন্য হওয়ার কথা। তাহলে পূর্বাহ্ন বানানটা এভাবে হওয়ার কথা, কিন্তু এভাবে কিন্তু দেয় নাই, যার কারণে এই পূর্বাহ্ন বানানটাও ভুল। এরপর আমরা যদি দেখি চিহ্ন, চিহ্নর মধ্যে কোনো ঋ রস নাই, তাহলে চিহ্ন বানানটা কিরকম হওয়ার কথা? চিহ্ন বানানটা হওয়ার কথা ছিল চিহ্ন, দন্তন্য হওয়ার কথা ছিল, কিন্তু তারা কি দিছে? তারা মূর্ধন্য দিছে, তাহলে এটাও ভুল। সায়াহ্ন, এখন বলতে পারো ভাই সায়াহ্নের মধ্যে অন্তস্তীয় অ আছে, হ আছে, তাহলে এগুলো তো আছে, ওই যে নতবিধান শতবিধানে পড়েছিলাম। হ্যাঁ, কিন্তু এখানে ঋ রস নাই, যেহেতু ঋ রস নাই তাহলে এখানে দন্তন্য হবে, আর এখানে কিন্তু দন্তন্য দিছে। তার মানে সায়াহ্ন বানানটা কিন্তু ঠিক আছে, সায়াহ্ন বানানটা কিন্তু ঠিক আছে, কিন্তু চিহ্ন বানানটা কিন্তু ঠিক নাই, যার কারণে এটাও আমাদের অ্যান্সার হবে না। এবার আসো মূর্ধান্য। এটার মধ্যে দেখো, এর মধ্যে কোনো রেফ নাই, কিন্তু এর মধ্যে কি দিয়ে দিছে? এর মধ্যে তোমার মূর্ধন্য দিয়ে দিছে, তাহলে এটা কিন্তু মূর্ধন্য হবে না। তাহলে এই বানানটার মধ্যে কি হবে? এই বানানটার মধ্যে হ দন্তন্য হবে। কেন দন্তন্য হবে? কারণ এখানে ঋ রস নাই, যার কারণে এই বানানটাও ভুল। কিন্তু চিহ্ন বানানটা কিন্তু ঠিক আছে, চিহ্ন বানান ঠিক আছে, এটা ভুল বাট ওইটা ঠিক আছে। এবার আসো 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বারটা সায়াহ্ন এবং মূর্ধান্য, এই দুইটার মধ্যে কিন্তু কোনোটার মধ্যে ঋ রস নাই। প্রথম শর্ত হচ্ছে ঋ রস থাকতে হবে। এরপর হচ্ছে যে তোমরা পড়ছো হয়তো 14টা বর্ণ, যে তোমার ক বর্গ, প বর্গ, নতবিধান শতবিধানে পড়েছো, ওইগুলা থাকতে হবে। তাহলে এগুলার প্রথম শর্ত হচ্ছে ঋ রস নাই, তাহলে এখানে দন্তন্য হওয়ার কথা। তাহলে দেখো এটার মধ্যেও দন্তন্য হয়েছে, এটার মধ্যেও দন্তন্য হয়েছে, তার মানে আমার এই দুইটা বানানে কি, এই দুইটা বানানই ঠিকঠাক আছে, বাকিগুলোর মধ্যেই কিন্তু ভেজাল আছে। এই প্রশ্নটা কি কোশ্চেন ছিল, একটু টাফ কোশ্চেন ছিল, তুমি ভালোভাবে দেখলেই কিন্তু পড়তে পারবা। এরপরের কোশ্চেন, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। তাহলে এই যে এই উক্তির মাধ্যমে কি উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল হচ্ছে তোমার নির্বিকার মাঝি যে মহাকালের প্রতীক, তার দৃষ্টি একটু আকর্ষণ করার জন্য একটু রাগ দিছে তাকে, এই কোথা যাও, কোন বিদেশে যাও। তাহলে বিদেশ দ্বারা আবার কি বুঝাইছে? বিদেশ দ্বারা বুঝাইছে চিরায়ত শিল্পলোককে বুঝাইছে, যেটা হচ্ছে আমাদের জগৎ, মানুষের জগৎ, চিন্তা চেতনার জগৎ, হ্যাঁ, চিরায়ত শিল্পলোক। কিন্তু যাই হোক, তাহলে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে দ্বারা, এটার উদ্দেশ্য ছিল কি? মাঝির দৃষ্টি আকর্ষণ।
কোনটি খাঁটি বাংলা শব্দ? খাঁটি বাংলা শব্দ মানে কি জানো? খাঁটি বাংলা শব্দ মানে হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দকে বলা হয় খাঁটি বাংলা শব্দ, একবারে মূল শব্দ। হ্যাঁ, তৎসম থেকে অর্ধ তৎসম, অর্ধ তৎসম থেকে হয়েছে তদ্ভব। তাহলে তদ্ভব শব্দ কোনটা বা খাঁটি বাংলা শব্দ? হাত। হস্ত থেকে হয়েছে হত্ত, হত্ত থেকে হয়েছে হাত। কুলা হচ্ছে দেশি শব্দ, কুলা হচ্ছে দেশি শব্দ। চর্মকার, চামার, চর্মকার থেকে হয়েছে চামার, মানে অর্ধ তৎসম হয়েছে। তাহলে চর্মকার হচ্ছে একটা তৎসম শব্দ। গৃহিণী, গৃহিণী হচ্ছে একটা অর্ধ তৎসম শব্দ। গৃহিণী, গৃহিণী থেকে হয়েছে তোমার গিন্নি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। তাহলে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ হচ্ছে হাত। হাত, মুখ, মাথা, চোখ, কান, নাক, এগুলো হচ্ছে তোমার তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ, একবার আপডেটেড শব্দ যেগুলা। এবার আসো তাহারই পরে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন? কাকে? এই যে তোমার একটা লাইন আছে, কেন কবি ঋতুরাজকে তুমি দাও ব্যথা, বসন্তের রাজা, মানে কি বলেন, ঋতুর রাজা যাকে বলা হয় বসন্ত, তাকে কি কবি ব্যথা দিয়েছে? মানে কবি ভক্ত বলতেছে, কেন কবি দাও তুমি ব্যথা, কাকে? এই ঋতুরাজকে তুমি কেন কবি দাও ব্যথা। একটা লাইন আছে, বাঁশি বাজে ওই মধুর লগনে। তাহলে দেখো এখানে আমরা যদি দেখি, এই যে বাচ্চটা, এই যে বাঁশি বাজে, এটা অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই কি বাজে, প্রশ্ন করতে পারে কি বাজে, তো উত্তর আসে বাঁশি বাজে। আবার বলতে পারে বাজার কাজটা কে করতেছে, তাহলে উত্তর আসতেছে বাঁশি করতেছে। তাহলে বাজতেছে কে? বাঁশি। আবার কি বাজে? বাঁশি বাজে। তার মানে এটাকে কি দিয়েও প্রশ্ন করা যাচ্ছে, কে দিয়েও প্রশ্ন করা যাচ্ছে। তাহলে একটা জিনিসকে যদি দুটি দিয়ে প্রশ্ন করা যায়, আমরা যদি জানি যে কি দিয়ে প্রশ্ন করলে আমরা পাই কর্ম, আবার কে দিয়ে প্রশ্ন করলে আমরা পাই, কে দিয়ে যদি প্রশ্ন করা হয় আমরা পাই হচ্ছে কর্তা। তাহলে একদিক দিয়ে কর্ম পাচ্ছি, একদিক দিয়ে কর্তা পাচ্ছি, দুইটা জিনিসই পাচ্ছি এবং দুইটার মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছি। তো যখন এরকম দুইটার মধ্যে কনফিউজ হয়ে যাব, সেটাকে আমরা বলবো হচ্ছে কর্ম কর্তৃবাচ্য, কর্ম কর্তৃবাচ্য, এবং এটাকে আমরা বলবো হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা, কর্ম কর্তৃবাচ্যের কর্তা। আচ্ছা যাই হোক, তাহলে বাঁশি বাজে, গাড়ি চলে, কিন্তু যদি বলে আমি বাঁশি বাজাই, তাহলে সেটা কিন্তু আবার কর্তৃবাচ্য। আমি গাড়ি চালাই, সেটা কিন্তু কর্তৃবাচ্য, কিন্তু গাড়ি চলে, বাঁশি বাজে, এটা কিন্তু কর্ম কর্তৃবাচ্য। অর্থাৎ কর্মই এখানে কর্তার ভূমিকা পালন করে, বিষয়টা হচ্ছে এরকম। এরপর আসো ফেব্রুয়ারি 1969 কবিতায় আবার সালাম নামে রাজপথে। কেন আবার সালাম রাজপথে নামে? আবার সালাম রাজপথে নামে মানে সালামের মতো যত তরুণরা আছে সবাই রাজপথে নামে কেন? গণজাগরণে যোগ দিতে। খেয়াল করবে, এটা হচ্ছে ফেব্রুয়ারি 1969। তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে ফেব্রুয়ারি 1969 কবিতাটি কিসের পটভূমিতে রচিত, অনেকে বলতে পারে ভাই 21-এর পটভূমি, ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের পটভূমি। না, পটভূমি হচ্ছে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে এই কবিতাটা রচিত করা হয়েছে। কিন্তু তোমার স্মৃতি বা চেতনা ধারণ করা হয়েছে ফেব্রুয়ারিকে, কল্পনা করা হয়েছে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনকে, কিন্তু মূল কাহিনী ছিল 69-কে কেন্দ্র করে। যেমন বর্তমানে যদি আমি 24-কে নিয়ে কোনো কবিতা লিখি, সেখানে যদি তোমার 71-এর ইতিহাস টানি, সেখানে যদি ভাষা আন্দোলনের ইতিহাস টানি, কিন্তু আমার মূল ফোকাস হচ্ছে কিসে? 24-এর আন্দোলনকে নিয়ে। ঠিক একইভাবে কবিতাটাও আমাদের মেইন থিম হচ্ছে গণ অভ্যুত্থান, কিন্তু আমরা তোমার কি বলে আত্মবিশ্বাস নিব, চেতনা নিব, সেটা হচ্ছে 21 থেকে। তাহলে কি সালাম রাজপথে কেন নামে? সেই গণ অভ্যুত্থানে বা সেই গণজাগরণে যোগ দিতে। গলায় গামছা দেওয়া, গলায় গামছা মানে কি? গলা ধাক্কা? গলা ধাক্কা না, কিন্তু অর্ধচন্দ্র মানে গলায় ধাক্কা দেওয়া। ভীষণ বিপদ মানে হচ্ছে শিরে সংক্রান্তি। হ্যাঁ, নিবিড় বন্ধুত্ব মানে ভালো বন্ধুত্ব, কিন্তু গলায় গামছা দেওয়া মানে হচ্ছে অপমান করা। গলায় গামছা দেওয়া মানে কি? গলায় গামছা দেওয়া মানে হচ্ছে অপমান করা। বাগধারা দেখবা তোমরা। লালসারু উপন্যাসে মজিদ তার প্রভাব কিসের মতো মিলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখে? দেখবে যে তোমার আউয়ালপুরের পীরে যখন আগমন হয়, তখন সব তার যত কাস্টমার ছিল সব ওই আউয়ালপুরের পীরের কাছে চলে যেতেছিল। তখন সে নিজেকে কৃষ্ণপক্ষের চাঁদের সাথে তুলনা করেছে। হ্যাঁ, কৃষ্ণপক্ষ যখন তোমার কি বলো অমাবস্যার চাঁদ, যেরকম কি আকাশ কালো হয়ে গেলে সেই চাঁদটাকে আর দেখা যায় না, তো সেরকম মজিদ সেই চাঁদের মতো কি মিলিন হয়ে যাওয়ার সম্ভাবনা সে দেখতে পায় যখন আউয়ালপুরের পীরের আগমন ঘটে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো সমবিবহার, এর মধ্যে কয়টা উপসর্গ আছে? এই টাইপের প্রশ্ন কিন্তু রিসেন্টলি অনেক আসতেছে, যে একটা শব্দ দিয়ে বলে এর মধ্যে কয়টা উপসর্গ আছে। আমরা যদি দেখি এখানে আগে মূল শব্দটা বের করব। এখানে মূল শব্দটা হচ্ছে হার, মূল শব্দটা হার। এরপর আসো বাকিগুলোকে আমরা একটু ভাঙার চেষ্টা করি। তাহলে এখানে যদি দেখি সমভিকে যদি ভাঙি, তাহলে সম প্লাস অভি,
সম আর অভি মিলে হয়েছে সম অভি। এবার আসো বয় জফালা আকার, বয় জফালা এবং আকার। তাহলে বয় জফালাকে ভাঙলে আমরা জানি জফালাকে ভাঙলে হয় রসিকার, যেমন যে ব্যর্থ, বিযোগ অর্থ ইত্যাদি, ইতিযোগ আদি, জফালার মধ্যে একটা রসিকার থাকে। তাহলে জফালাটা হয়ে গেছে রসিকার এবং বাকি থাকে একটা আকার। তাহলে টোটাল কয়টা হলো? সম অভি বি আ, সম অভি বি আ, আর হার হচ্ছে এখানে মূল শব্দ। তুমি যদি বলো ভাই হা নামে একটা উপসর্গ আছে, তাহলে র নামে তো কোনো শব্দ নাই। আগে তোমার মূল শব্দটাকে আলাদা করতে হবে, এবং এটার মধ্যে আমরা 4টা উপসর্গ আমরা পাই, সম অভি বি আ। মীর জাফরের গুপ্তচর কে ছিল? মীর জাফর, আমরা জানি যে সিরাজের গুপ্তচর ছিল কি? নারায়ণ সিং বা রাইসুল জোহালা, কিন্তু মীর জাফরেরও কিন্তু গুপ্তচর ছিল। মীর জাফরের গুপ্তচর ছিল হচ্ছে উমর বেগ। উমর বেগ ছিল মীর জাফরের তোমার গুপ্তচর, আর কমর বেগ ছিল মীর জাফরের ভাই। আর নারায়ণ সিং এবং রাইসুল জোহালা ছিল কি? সিরাজের গুপ্তচর। আর উমর বেগের তোমার মীর জাফরের গুপ্তচর ছিল হচ্ছে উমর বেগ, এবং উমর বেগের ভাই হচ্ছে কমর বেগ। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি আমাদের মডেল টেস্ট 3। তো আশা করছি তোমরা সবগুলো মডেল টেস্টই ভালোভাবে দিয়েছো, এবং তোমাদের কাছে আর সময় বেশি নাই। তোমাদের কাছে একটাই আমার প্রত্যাশা, শেষ সময় তোমরা জাস্ট রিভাইজ করো, ভালোভাবে পড়ো। তোমাদের জন্য আর তেমন কিছুই বলার নাই, কারণ তোমরা অলরেডি সবকিছু পড়ে ফেলেছো। এখন যেটাই করার সময় সেটা হচ্ছে যা পড়েছো সেগুলোকে ভালোভাবে মাথায় রাখা। কারণ এই সময় আমাদের যেটা হয় যে ভাই আমরা যাই পড়ি সবই কিন্তু ভুলে যাই। ভুলে যাওয়ার কোনো কিছু এখন করা যাবে না। এখন যেটাই করতে হবে, তোমার যা পড়ছো মাথার মধ্যে রাখবা, ভোলা যাবে না। সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমরা বরাবরের মতো এবার ফিরে এসেছি আমাদের মডেল টেস্ট 3। অলরেডি এর আগে আমরা যে 2টা ক্লাস করেছি, মডেল টেস্ট 1 এবং 2 এর কোশ্চেনগুলো নিয়ে ব্যাখ্যা করেছি। আজকে হচ্ছে মডেল টেস্ট 3। এখানেও 2 সেট প্রশ্ন থাকবে, একটা হচ্ছে অফলাইনের সেট আর একটা হচ্ছে অনলাইনের সেট। তো প্রথমত আমরা অনলাইন সেটের কোশ্চেনগুলো ব্যাখ্যা করব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ক্লাসগুলো আপনাদের কতটুকু উপকারী হচ্ছে, এই কোশ্চেনের ব্যাখ্যাগুলো কি আপনাদের জন্য কতটুকু কার্যকরী বলে মনে হচ্ছে, এটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমরা চলে যাই 1 নাম্বার প্রশ্নে, মডেল টেস্ট 3। শুরুতে হচ্ছে অফলাইনের যে সেট সেটা সলভ করব। দ্য বিগিনিং অফ মডার্ন আর্ট practices in our country। আচ্ছা, এখানে কি করতে বলছে? আইডেন্টিফাই দ্য ভার্ব অফ দিস সেন্টেন্স। এই বাক্যের ভার্ব কোনটা এটা আমাদের বের করতে হবে। বেশ একটু পিকুলিয়ার কোশ্চেন, কিন্তু এই টাইপের কোশ্চেন মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে এসে থাকে। তাহলে আমরা দেখি দ্য বিগিনিং অফ মডার্ন আর্ট প্র্যাকটিসেস। এই প্র্যাকটিসেসটাকে অনেকে ভার্ব মনে করতেছেন, না এটা ভার্ব না। কেন? কারণ হচ্ছে এখানে সি আছে, এই সি থাকলে সাধারণ এস হয় ভার্ব হলে। আর্ট প্র্যাকটিসেস এটা হচ্ছে নাউন, প্র্যাকটিসেস ইএস যোগ হয়েছে নাউন। ইন আওয়ার কান্ট্রি ডেটস ফ্রম, এই ডেটসটা হচ্ছে ভার্ব, মানে অতীত একটা নির্দিষ্ট সময় হতে সূচনা হয়েছে। ডেট ফ্রম মানে সূচনা হওয়া। ডেট ফ্রম 1948 উইথ দ্য সেটিং আপ অফ অ্যান ইনস্টিটিউট অফ আর্ট ইন ঢাকা। মজার ব্যাপার হচ্ছে, বলেন তো এই বাক্যটা কোন টাইপের বাক্য? এটা সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? দেখি, কমেন্ট করে জানান। আচ্ছা, তাহলে এই বাক্যের ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ডেট। এখন এই যে 3 লাইনের বাক্য দেখে আমরা অনেকেই হা হয়ে যাই, মনে করি আল্লাহ ভাই এই বাক্য আর যাই হোক থাকুক কোনোভাবেই কি হবে না? সিম্পল হবে না। কিন্তু কোনো বাক্য সিম্পল হওয়ার জন্য কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে ওই বাক্যে ফাইনাইট ভার্ব থাকবে একটা। তাহলে এই টোটাল বড় বাক্যে আমরা ফাইনাইট ভার্ব কিন্তু একটাই পাচ্ছি, এই জন্য এটা সিম্পল সেন্টেন্স। এটা কোনো কম্পাউন্ডও না, কমপ্লেক্সও না। তাহলে আমরা বড় বাক্য দেখে ভরকে যাব না, আমরা বড় বাক্য হলেও দেখবো যে এই বাক্যে ফাইনাইট ভার্ব কয়টা। ফাইনাইট ভার্ব একটা হলে, বাক্যর লেন্থ যদি 3 কিলোমিটারও হয়, তাহলে এটা কি বাক্য? সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এই বাক্যে ফাইনাইট ভার্ব হচ্ছে ডেট ফ্রম। ডেট ফ্রম মানে সূচনা হওয়া। 2 নাম্বার কোশ্চেন, হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড। নিচের কোন বাক্যটা ঠিকঠাক মতো বানান ঠিক আছে? সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন বানানো হচ্ছে CM, কোনো ভুল নাই। রিসিভ বানানটা কি হবে? রিসিভ বানানটাতে
আর ই সি, এরপরে হয় ই, তারপরে আই, এই যে, কিন্তু এখানে উল্টা হয়ে গেছে। লায়াবিলিটি বানানে ডাবল এল হবে না, একটা এল হবে। প্যাশনেট বানানে একটা এন হবে, ডাবল এন হবে না, প্যাশনেট। ঠিক আছে, তাহলে কারেক্ট উত্তর হচ্ছে অপশন এ। আমরা 3 নাম্বার প্রশ্নে আসি। দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই স হিম প্লেইং ফুটবল, এই বাক্যের প্যাসিভ কোনটা? সহজ কথা, এই বাক্যের অবজেক্ট কোনটা? আই স হিম, হিমটা হচ্ছে অবজেক্ট। ভয়েসের প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা। তো সবগুলো বাক্যের মধ্যে আমরা একটা বাক্যেই দেখতেছি অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে, সেটা হচ্ছে অপশন বি। হি ওয়াজ সিন প্লেইং ফুটবল বাই মি, মিটা হচ্ছে আই সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হয়ে গেছে। একদম সহজ প্রশ্ন। ঢাকা ইউনিভার্সিটিতে ভয়েস এবং ন্যারেশন থেকে সাধারণত 2টা প্রশ্ন থেকে থাকে, যদিও গত বছর এই টপিক থেকে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু এর আগের 4-5 বছর আমরা একটানা দেখতেছিলাম যে ভয়েস এবং ন্যারেশন থেকে 2টা প্রশ্ন আসে। সো সেই হিসাবে ভয়েস এবং ন্যারেশন কিন্তু অত্যন্ত হট লিস্টেড টপিক। ঠিক আছে, চুজ দ্য রং সেন্টেন্স। রং সেন্টেন্স কোনটা? অপশন এ তে দেখি, এটা রং সেন্টেন্স। এটা কেন ভুল বলেন তো? ইজ বিলংড, এটা প্যাসিভ। কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো সাধারণত কি হয় না, প্যাসিভ হয় না। সেই ভার্বগুলো কি কি? প্রথমত হচ্ছে বিলং, তারপরে কি অকার, তারপরে কি আর কি আছে এরকম ভার্ব, আমরা কিন্তু ভয়েস পড়ার সময় এগুলো পড়েছিলাম। তারপর হচ্ছে হ্যাপেন, তারপরে কি বলেন তো, এছাড়া হচ্ছে ডাই, ইনডালজ, এই ভার্বগুলো, তারপর রিজাল্ট, এই ভার্বগুলো সাধারণত কি হয় না, প্যাসিভ হয় না। এটা সাধারণত অলওয়েজ অ্যাক্টিভে ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তাহলে দ্য ল্যান্ড ইজ বিলং টু অ্যান ওল্ড লেডি হবে না, হবে দ্য ল্যান্ড বিলংস টু অ্যান ওল্ড লেডি। অপশন বি, পার্টেড ফ্রম সামওয়ান, এই যে ব্যক্তি, ব্যক্তির পরে পার্টেড ফ্রম হয়, এটা ঠিক আছে। দ্য লিডার এক্সপ্রেসড হিমসেলফ ফোর্সিবলি, এটাও ঠিক আছে। মাদার বট মি অ্যান আইসক্রিম, মা আমাকে একটা মালাই কিনে দিয়েছিলেন, আমাদের এলাকায় মালাই বলে। ঠিক আছে, আইসক্রিম, মালাই, তাই তো, বরফ, মুরব্বীরা বলে বরফ, বিশেষ করে বয়স্ক মানুষরা আইসক্রিম তো বলে না, আমরা তো তাও মালাই বলতাম, আরো মুরব্বীরা মালাই না, ওনারা বলে বরফ কিনে দিয়েছে। ঠিক আছে, ওকে। আর আমরা যারা ঢাকায় বা মোটামুটি আপনাদের জেনারেশনের, এটা বলে আইসক্রিম, একটু ভাবসাব আসে আইসক্রিম বললে, ঠিক না? আর মালাই বললে কেমন একটা কম দামি মনে হয়। ওকে, পরবর্তী কোশ্চেন আসি। দ্য ওয়ার্ড স্পিনিস্টার মিনস, স্পিনিস্টার মানে কি বলেন তো? স্পিনিস্টার মানে হচ্ছে কুমারী, যার বিয়ে হয়নি, তাকে বলা হয় স্পিনিস্টার। আর পুরুষের ক্ষেত্রে বলা হয় ব্যাচেলর, ব্যাচেলরের তাহলে অ্যান্টোনিম কি? স্পিনিস্টার। ওকে, কাউন্টার পার্ট হচ্ছে স্পিনিস্টার। ওকে, তাহলে স্পিনিস্টার মানে কুমারী বা যার বিয়ে হয় নাই। তাহলে কি সিঙ্গেল? ম্যারিড তো আর স্পিনিস্টার থাকে না। ব্ল্যাক মানে হচ্ছে না, ব্রাউন মানে বাদামি, কোনোটাই হচ্ছে না। স্পিনিস্টার মানে হচ্ছে সিঙ্গেল বা আনম্যারিড, এগুলো বলতে পারি আমরা। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এখানে বাক্যটা কি? অ্যাফার্মেটিভ, তাহলে অবশ্যই ট্যাগের ক্ষেত্রে কি হবে? নেগেটিভ হবে। সবার আগে বাদ দেব কোনটা? তাহলে বি আর হচ্ছে ডি। এবার দেখেন বাক্যটা কি ছিল? অল ইজ ওয়েল, তাহলে ইজ থাকলে কি হয়? জন্ট ইট হয়, এখানে তো ডাজেন্ট ইট হবে না, তাই না? পরবর্তী কোশ্চেন, উই ওয়ার আস্কড টু রাইট এ ড্যাশ এসে অন চাইল্ড লেবার, চাইল্ড লেবারের উপরে আমাদের একটা এসে লিখতে বলা হয়েছিল, তাই না? তাহলে প্রথমত এসেটা হচ্ছে হেড ওয়ার্ড, আর এগুলো হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ মনে হচ্ছে। তাহলে আমরা অপশন এ দেখি, এই যে এরা কি সব অ্যাডজেক্টিভ না? তাহলে অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে কি প্লুরাল হবে? এই জন্য এটা ভুল। এটা প্লুরাল হয়েছে, এই জন্য এটা ভুল। 500 ওয়ার্ডস এসে না, হবে কি 500 ওয়ার্ড এসে। এটা অ্যাডজেক্টিভ হওয়ার কারণে কখনো প্লুরাল হতে পারবে না। অ্যাডজেক্টিভ সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বাদেও এরা সিঙ্গুলার হবে। ঠিক আছে, তাহলে 500
ওয়ার্ড এসে, এসেটা হচ্ছে নাউন, নাউনের আগে যা থাকবে সব কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হবে না, অলওয়েজ কি হবে অ্যাডজেক্টিভ হবে, অলওয়েজ সিঙ্গুলার হবে, দুঃখিত। পরবর্তী কোশ্চেন, আই হ্যাভ টু গো টু ড্যাশ ব্যাংক নাও, মানে একটা নির্দিষ্ট ব্যাংকে যাওয়ার কথা বলতেছে। এখানে একটা নির্দিষ্ট ব্যাংকে যাওয়ার কথা বলতেছে, এই জন্য আই হ্যাভ টু গো টু দা ব্যাংক হবে, ঠিক আছে, একজন মানুষ একটা ব্যাংকে যায় এবং সেটা ফিক্সড, এই জন্য গো টু দা ব্যাংক নাও। এখন উই অফেন স দেম, এই যে সি এর পরে যে ভার্বটা আসে সেটা সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আর কোন কোন ভার্বের পরে আইএনজি যুক্ত হয়, যেমন সি, হিয়ার, তারপরে ফাইন্ড, এগুলো দিয়ে অনেকবার প্রশ্ন আসে। তারপরে নোটিস, এই ভার্বগুলোর পরে সাধারণত যে ভার্বটা আসে সেটা কি হয় আইএনজি যুক্ত হয়। তাহলে উই অফেন স দেম প্লেইং টেনিস। পরবর্তী কোশ্চেন, দ্য কশাস, কশাস মানে হচ্ছে সতর্ক, তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কিন্তু যখন আর্টিকেল চলে এসেছে তখন আর সে কিন্তু অ্যাডজেক্টিভ নাই, তখন কি হয়েছে প্লুরাল কমন নাউন হয়ে গেছে। তাহলে সতর্ক ব্যক্তিরা, এখানে কিন্তু সতর্ক ব্যক্তিরা হবে, এই যে আর্টিকেল দি সহ, এটার অর্থ হচ্ছে সতর্ক ব্যক্তিরা ড্যাশ নট অলওয়েজ কাওয়ার্ডস, এবং এরপরে যেহেতু এটা প্লুরাল হয়ে যাচ্ছে তাহলে আর হবে, ঠিক আছে, ওয়ার হওয়ার তো কোনো কারণ নাই এখানে, তাই না, পাস্ট ইনডেফিনাইট টেন্সের কোনো সিগন্যাল আমরা পাচ্ছি না। তাহলে কি বললাম, অ্যাডজেক্টিভের শুরুতে যদি আর্টিকেল দিয়ে আসে তখন ওইটার অ্যাডজেক্টিভ থাকে না, তখন ওইটা হয়ে যায় প্লুরাল কমন নাউন, এবং ভার্বটাও কি হয় প্লুরাল হয়। তাহলে হবে হচ্ছে সতর্ক ব্যক্তি রা আর নট অলওয়েজ কাওয়ার্ডস। ওকে, পরবর্তী কোশ্চেনে আসি আমরা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ডিনা ইজ টলার দেন ইচ অফ হার, এটা হচ্ছে না, কারো চেয়ে মানে হচ্ছে যদি দুইয়ের অধিকের মধ্যে তুলনা করা হয় সেক্ষেত্রে কম্পারেটিভের পরে দেনের পরে কি হয় এনিওয়ান হয়, দুইয়ের অধিকের মধ্যে তুলনা করলে কম্পারেটিভের পরে এনিওয়ান বসে। তাহলে কম্পারেটিভ হচ্ছে দেন, এরপরে এনিওয়ান নাই, এটা হচ্ছে কম্পারেটিভের পরে এনিওয়ান নাই, কম্পারেটিভের দেন আছে কিন্তু এনিওয়ান নাই, আছে কোনটাতে অপশন ডিতে, ডিনা ইজ টলার দেন এনিওয়ান অফ হার 4 সিস্টার্স। দুইয়ের অধিকের মধ্যে বলতেছে, যখন কম্পারেটিভ করা হবে দুইয়ের অধিকের মধ্যে তখন হচ্ছে কম্পারেটিভ এর দেন এর পরে এনিওয়ান বসে, আনসার হচ্ছে ডি, ঢাকার ডি। 12 নাম্বার, বিফোর শি গট ইনটু ইন্ডিয়ান ওশেন শি সেইলড, এরপর একটা গ্যাপ হবে, শি সেইলড দ্য মেডিটেরেনিয়ান। কোশ্চেনটা সলভ করার আগে এই মেডিটেরেনিয়ান বানানটা মানে একদম ভি 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 আই স্টার যদি দিতে বলেন তাহলে এটা আমি 5টা স্টার দিব, 3 স্টারে আসলে এর গুরুত্ব শেষ হয় না। এই বানানটা পরীক্ষায় কিন্তু চলেও আসতে পারে, ঠিক আছে, ইভেন ঢাবিতেও চলে আসতে পারে। এই বানানটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, মেডিটেরেনিয়ান, ডাবল আর এন কিন্তু সিঙ্গেল, এই বানানটা আজকে 10 বার লিখবেন, ঠিক আছে, যদি পরীক্ষায় চলে আসে তখন পরীক্ষায় আসার পরে আমাকে ধন্যবাদ দিন। তাহলে মেডিটেরেনিয়ান বানানটা কয়বার লিখবেন এই ক্লাস শেষ করেই, না দেখে 10 বার লিখবেন, ঠিক আছে। টি কিন্তু একটা, আর 2টা, এন কিন্তু একটা, মেডিটেরেনিয়ান মানে ভূমধ্যসাগরীয়। ওকে, তাহলে এই যে সাগরের মধ্য দিয়ে, এটার ইংলিশ হচ্ছে সেইল অ্যাক্রস, সেইল অ্যাক্রস, সেইল অ্যাক্রস দ্য মেডিটেরেনিয়ান, সাগরের মধ্য দিয়ে সাধারণত অ্যাক্রস হয়, ঠিক আছে, প্রিপোজিশন থেকে কোশ্চেন। নিউমেটিক, নিউমেটিক মানে হচ্ছে বায়ু সম্পর্কিত কোনো কিছু, ঠিক আছে, বায়ু সম্পর্কিত কোনো কিছু বা বায়ু চালিত। তাহলে বায়ু চালিত হচ্ছে ফিল্ড উইথ কোল্ড ওয়াটার, ফিল্ড উইথ কম্প্রেসড এয়ার, এই যে বায়ু চালিত, এটা হচ্ছে নিউমেটিক, এটার অর্থ। সুপার ন্যাচারাল মানে অতিপ্রাকৃত, ব্রঙ্কাইটিক এটা একটা রোগের নাম, ফিল্ড উইথ কোল্ড ওয়াটার না, এটা হচ্ছে ফিল্ড উইথ কম্প্রেসড এয়ার, নিউমেটিক মানে হচ্ছে বায়ু চালিত। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি, দ্য পয়েম
স্কুল বয় বিগিনস বাই ইনভোকিং এ ব্রাইট। স্কুল বয় কবিতাটি কে লিখেছেন? উইলিয়াম ব্লেক। এই কবিতাটি কি দিয়ে শুরু হয়েছে বলেন তো? সামার ইভিনিং দিয়ে শুরু হয়েছে? না। উইন্টার ইভিনিং দিয়ে শুরু হয়েছে? না। সামার মর্নিং দিয়ে শুরু হয়েছে। স্প্রিং মর্নিং না কিন্তু, স্প্রিং মানে বসন্ত, এটা দিয়েও কিন্তু শুরু হয়নি, শুরু হয়েছে সামার মর্নিং, গ্রীষ্মের সকালে, আনন্দময় সকাল দিয়ে এই কবিতাটা শুরু হয়, কিন্তু কবিতাটা শেষ হয় কিন্তু দুঃখ দুঃখ ভাব নিয়ে, মেলাঙ্কলি মুড নিয়ে, কষ্ট কষ্ট মুড নিয়ে। সর্বশেষ প্রশ্নটা দেখি আমরা, দ্য অ্যান্টোনিম অফ অ্যামনেস্টি। অ্যামনেস্টি মানে কি? অ্যামনেস্টি মানে হচ্ছে সাধারণ ক্ষমা, ইম্পর্টেন্ট ওয়ার্ড। অ্যামনেস্টি মানে হচ্ছে সাধারণ ক্ষমা। ওকে, তাহলে এটার কি প্রয়োজন আমাদের? অ্যান্টোনিম। লেনিয়েন্সি মানে হচ্ছে কোমলতা, এটার অ্যান্টোনিম হলো? হলো না। তাহলে ডিটেনশন মানে আটক, এটা হলো অ্যান্টোনিম। ডিটেনশন মানে আটক রাখা, এটা অ্যান্টোনিম। সাধারণ ক্ষমা না করে আটক রাখতেছে, অ্যান্টোনিম। অ্যাবসলিউশন মানে হচ্ছে মুক্তি, এটাও কিন্তু হচ্ছে অ্যান্টোনিম, হলো না। ঠিক আছে, এবার হচ্ছে কনাইভেন্স। কনিভেন্স বা কনাইভেন্স যাই বলি না কেন, এটার অর্থ হচ্ছে ফন্দি বা ফন্দি বা দুরভিসন্ধি, ষড়যন্ত্র, এই টাইপের কনিভেন্স বলে। তাহলে ডিটেনশন মানে আটক, এটা হলো এটার অ্যামনেস্টি এর কি? অ্যান্টোনিম। ওকে, ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। তাহলে অফলাইনের যে মডেল টেস্টের 15টা এমসিকিউ ছিল আমরা দেখলাম। ধন্যবাদ সবাইকে। এবার আমরা দেখব হচ্ছে অনলাইনের যে 15টা মডেল টেস্ট রয়েছে, মডেল টেস্টের যে 15টা কোশ্চেন এমসিকিউ রয়েছে সেগুলো। 1 নম্বরে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং কোনটা? পারসিভ। এই যে আমরা আগেও বলেছি আয়ের পরে ই হয়, কিন্তু এর আগে যদি সি আসে তখন কি হয়? আগে ই তারপরে আই। ঠিক একই ঘটনা ঘটেছে এখানে। পারসিভ, PER, তারপর CEI, এটা কারেক্ট উত্তর। বাকি দেখেন এটা ভুল, কেন আগে আই চলে এসেছে, পার বানান ভুল, এখানে পারসিভ, এগুলো কোনো তো হিসাবে পড়ে না। ঠিক আছে, পারসিভ। তবে এটা নাউন কি বলেন তো? এটা নাউন হচ্ছে পারসেপশন, তখন কিন্তু আই পড়ে যাচ্ছে, তাই না? পারসেপশন, নাউনের ক্ষেত্রে কিন্তু আইটা আর থাকতেছে না। 2 নম্বর কোশ্চেন, দ্য ওয়ার্ড স্কেইডেডল ইজ নট রিলেটেড টু। কোশ্চেনটা একটু পিকুলিয়ার এবং খুবই পিকুলিয়ার। এটা এরকম শব্দ সাধারণত আমরা পড়ি না, খুব বেশি ইম্পর্টেন্ট তো না বলা যায়। তবে আমাদের মাঝে মাঝেই একটু পিকুলিয়ার কোশ্চেনও সলভ করা উচিত। স্কেইডেডল মানে হচ্ছে দ্রুত হেঁটে কোনো জায়গা থেকে প্রস্থান করা। দ্রুত হেঁটে কোনো জায়গা থেকে প্রস্থান করা, এটার ইংলিশ হচ্ছে স্কেইডেডল। স্কেইডেডল, ঠিক আছে। তাহলে এটা, দ্য ওয়ার্ড স্কেইডেডল ইজ নট রিলেটেড টু, তাহলে এটার সাথে রিলেটেড না কোনটা এটা আমরা দেখি। প্রথমত দেখেন, টোডল মানে হচ্ছে এই যে বাচ্চারা টোডল বলে না, গুটি গুটি পায়ে হেঁটে যায়, এই জন্য থেকে বলে টোডলার, বাচ্চাদেরকে টোডলার বলে এই জন্য। এটা কিন্তু এটার সাথে সম্পর্কিত, হাঁটা মিনিং দিচ্ছে। এবার ড্যাশ মানে দ্রুত পথ প্রস্থান করা, এটাও হচ্ছে হাঁটা মিনিং দিচ্ছে। স্কেমার, এটার মানেও হচ্ছে কিন্তু হচ্ছে কি কোথাও থেকে হেঁটে আর কি প্রস্থান করা, স্কেমার মানেও একই অর্থ দেয়। ঠিক আছে, ওকে, মানে স্কেমার মানে হচ্ছে হেঁটে কোনো জায়গা থেকে প্রস্থান করা। তাহলে এই 3টা ওয়ার্ডের মিনিংয়ে কিন্তু হাঁটা রিলেটেড, সেটা দ্রুত হোক অথবা জোরে হোক। আর স্কেডেডল মানে হচ্ছে দ্রুত হাঁটা, তাহলে এটা মোটামুটি সেম ওয়ার্ড। আমাদের কি খুঁজতে বলেছে? নট রিলেটেড। কিন্তু শ্রাউড মানে হচ্ছে কাফন বা যে জিনিস আসলে ঢেকে রাখে, পর্দা, আচ্ছাদন, মূলত শ্রাউড মানে কাফন বলা হয় সাধারণত। ঠিক আছে, ওকে। তাহলে এই শব্দটা স্কেইডেডলের সাথে রিলেটেড না। আচ্ছা, এই টাইপের কোশ্চেন মডেল টেস্টে দেখে এত ভয় পাওয়ার কোনো দরকার নাই। সাধারণত এই টাইপের কোশ্চেন খুবই কম আসে, তবে মাঝে মাঝে যেহেতু একটা দুটা এসে যায়, এই জন্য আমরা শিক্ষার্থীদেরকে মডেল টেস্টে একটু বিদঘুটে কোশ্চেন দিয়ে এটার সাথে অভ্যস্ত করাতে চাই, যে একদম 100% সবগুলো প্রশ্ন আপনার কমন আসবে না।
একটা দুইটা কোশ্চেন আপনার আউট অফ রাডার, আপনার রাডারে নাও ধরতে পারে। তো এটাতে হতাশ হওয়ার কোনো কিছু নাই, সবগুলো কোশ্চেন পারা লাগে না চান্স পাওয়ার জন্য। একটা দুইটা কোশ্চেন না পারলেও আপনি চান্স পাবেন। ঠিক আছে, 3 নাম্বার, হি সেড ফ্রেন্ডস গুড বাই। এই গুড বাই বললে এটা ন্যারেশন কিভাবে করতে হয়? এই গুড বাইয়ের পরিবর্তে ব্যবহার করতে বেইড। তাহলে বেইড আছে কোনটাতে? অপশন বি আর সি তে। তাহলে এটা বাদ, এটা বাদ। তাহলে হি বেইড হিজ ফ্রেন্ড গুড বাই, নাকি হি বেইড হিজ ফ্রেন্ড হি বেইড হিজ ফ্রেন্ডস উইথ গুড উইশেস হবে না। এটা হচ্ছে বেড মানে এর মধ্যে গুড বাই রয়েছে, হি বেইড হিজ ফ্রেন্ডস গুড বাই। এটা ন্যারেশন এরকমই হয়। 4 নাম্বার কোশ্চেনটা দেখেন, হুইচ ওয়ান ইজ ইন বিলো ইজ এ কারেক্ট সেন্টেন্স। নিচের কোনটা সঠিক বাক্য? আমরা অপশন এ তে দেখতেছি দে হ্যাভ সিন মি ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে এটা পাস্ট ইন্ডিকেটর, এটা থাকলে সেটা কোন বাক্য হয়, কোন টেন্সে হয়? পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে এই জন্য এটা ভুল। তাহলে কি হবে? দে স মি হবে এটা, তাই না? তাহলে এটা ভুল। অপশন বি, আই লাইক হিজ চাইল্ড লাইক সিম্পলিসিটি। তার এই যে শিশুদের মতো সরলতা, এটা আমি পছন্দ করি। এই বাক্যে কোনো ভুল নাই। চাইল্ড লাইক হচ্ছে অ্যাডজেক্টিভ, সিম্পলিসিটি নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে। অপশন সি তে দেখেন, ইট ইজ আই হু ইজ টু ব্লেম। এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা জানি রিলেটিভ প্রোনাউন অনুযায়ী কখনো ভার্ব হয় না, বরং ভার্ব হয় রিলেটিভ প্রোনাউনের আগে যেটা থাকে সেটা অনুযায়ী, মানে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। রিলেটিভ প্রোনাউনের আগে কি আছে? অ্যান্টিসিডেন্ট আছে আই। আয়ের সাথে কি হওয়া উচিত? ইজ নাকি এম? অবশ্যই এম হওয়া উচিত। তাহলে ইট ইজ আই হু এম টু ব্লেম। তাহলে এটাও ভুল কোশ্চেন ছিল। অপশন ডি তে দেখেন, দ্য গার্ল রিজেম্বলস টু হার মাদার। রিজেম্বল মানে হচ্ছে কি বলেন তো? টেক আফটার। টেক আফটার মানে কি? টেক আফটার মানে দেখতে একই রকম হওয়া, সদৃশ্যপূর্ণ হওয়া। তাহলে রিজেম্বলের পরে সাধারণত প্রিপোজিশন বসে না, উইথ বসবে না, টুও বসবে না। রিজেম্বলের পরে উইথও হবে না, রিজেম্বলের পরে টুও হবে না। তাহলে কি হবে? দ্য গার্ল রিজেম্বলস হার মাদার, ডিরেক্ট বসবে। ঠিক আছে, তাহলে এই বাক্যটাও কিন্তু ভুল ছিল। কারেক্ট উত্তর হচ্ছে অপশন বি। পরবর্তী কোশ্চেন, দ্য ওয়ার্ড সিমিংলি। সিমিংলি মানে হচ্ছে আপাত দৃষ্টিতে, মানে প্রাথমিকভাবে, এরকম অর্থ দেয়। সিমিংলি মানে আপাত দৃষ্টিতে বা প্রাথমিকভাবে। এবার আমরা মিনস মানে এটা সিনোনিম কোনটা? ন্যাচারালি মানে প্রাকৃতিকভাবে, এটা হচ্ছে না। অবস্টাকল মানে বাধা, এটা হচ্ছে না। প্রমিসড মানে হচ্ছে প্রতিশ্রুত বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন। অ্যাপারেন্টলি মানে দৃশ্যত বা আপাত দৃষ্টিতে, প্রাথমিকভাবে। তাহলে সিমিংলি এর মিনিং হচ্ছে অ্যাপারেন্টলি, বা এটা সিনোনিম বলা যেতে পারে। 5 নম্বর কোশ্চেন, বাট ফর। বাট ফর মানে কি বলেন তো? বাট ফর মানে হচ্ছে ছাড়া বা উইদাউট অর্থ দেয় আর কি। ঠিক আছে, এই বাট ফর দিয়ে কোনো বাক্য শুরু হলে এর পরবর্তী ভার্বটা হয় উড হ্যাভ প্লাস V3, অর্থাৎ বাট ফর ইউর হেল্প, তোমার সাহায্য ছাড়া, আই উড হ্যাভ ফেইলড, আমি ফেল করতাম। এটা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সরি রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম, যে বাট ফর দিয়ে বাক্য শুরু হলে পরবর্তী ভার্বটা হবে উড হ্যাভ প্লাস V3, অথবা কুড হ্যাভ প্লাস V3 বা মাইট হ্যাভ প্লাস V3ও হতে পারে। বেশিরভাগ সময় উড হ্যাভ প্লাস V3 হয়ে থাকে, বাকি অপশন কোনোটাই হচ্ছে না। ঠিক আছে, বাট ফর মানে তাহলে কি? এক্সেপ্ট বা উইদাউট। জকটট, এটাও আরেকটা বেশ দাঁত ভাঙা টাইপের ইডিয়মস, তাই না? ভয় পাওয়ার কোনো দরকার নাই, এরকম ইডিয়মস মাঝে মাঝে কিন্তু আসে। তো যদি কঠিন কোনো কিছু আসে সেটা সবার জন্য কঠিন, যদি সহজ কোনো কিছু আসে সেটা সবার জন্য সহজ। সো পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটি মাঝে মাঝে বেশ পিকিউলিয়ার ইডিয়মস দিয়ে থাকেন। সো পিকিউলিয়ার ইডিয়মস দেখে মানে কোনোভাবে হতাশ হওয়ার দরকার নাই। আপনি আপনার মতো চেষ্টা করবেন, যদি পারেন আনসার করতে করবেন, না হলে ব্লাঙ্ক রেখে আসবেন, সমস্যা না। ঠিক আছে, তবে এটা পিকুলিয়ার ইডিয়মস দিলে সবার জন্য এটা আনকমন, এমন না যে কেউ কেউ পারতেছে কেউ কেউ পারতেছে না, ব্যাপারটা এরকম না। সো ভয় পাওয়ার কোনো দরকার নাই। একই কথা, সব কোশ্চেন কিন্তু কমন আসবে না। ওকে, জকটট মানে হচ্ছে স্লো মোশন, কোনো কিছু আস্তে আস্তে করলে বলে এটাকে জকটট।
তাহলে স্লো মোশন হচ্ছে অপশন এ তে, ঠিক আছে। তবে এটা কিন্তু একবার এসেছে, মানে ঢাবিতে আসে নাই, কোন একটা পরীক্ষাতে এসেছে। 8 নাম্বার, মাই লাভ ইজ লাইক এ রেড রোজ। এটা কোন ফিগার অফ স্পিচ? এই যে, এবার কিন্তু একটা সহজ কোশ্চেন। তার মানে হলো পরীক্ষায় আপনার কিছু কিছু বল থাকবে, একটা ওভারে কঠিন একটা বল থাকে, একটা ইয়র্কা থাকে, কিন্তু আপনি ইভেন একাধিক ইয়র্কাও হতে পারে, কিন্তু যেটা ফুল টাচ পাবেন অথবা হাফ ভলি বল পাবেন, সেইটা যদি আপনি 6 না মারতে পারেন, তাহলে কিন্তু ইয়র্কা বলটাতে আপনি বোল্ড হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এই জন্য কাজ কি করা উচিত, যেটা কঠিন বল ইয়র্কা বল, সেটা অন্তত পক্ষে ডিফেন্স করেন বা সিঙ্গেল রান নেন, অথবা 0 রান হোক কিন্তু টিকে থাকেন। কিন্তু যেটা আপনি ফুল টাচ পাবেন অথবা হাফ ভলি পাবেন অথবা লুজ বল পাবেন, সেটাতে আপনাকে অবশ্যই কিন্তু ছক্কা মারতে হবে। ওই বলটা যদি আপনি ছক্কা না মারতে পারেন, তাহলে এইটার খেসারত কিন্তু আপনি দিতেই হবে আপনাকে। তো এটাও একটা মনে করেন ফুল টাচ টাইপের বল। কি কোশ্চেন? সিমিলি বা মেটাফোর থেকে। এটা পড়তে পড়তে আমরা একদম ক্লান্ত হয়ে গেছি, তারপরে আপনার পরীক্ষায় ভুল করেন। তাহলে মাই লাভ ইজ লাইক, এই লাইক এবং অ্যাজ দিয়ে তুলনা করলে কি হয়, সেটা সিমিলি হয়। লাইক এবং অ্যাজ ছাড়া তুলনা করলে সেটা কি হয়, মেটাফোর হয়, তাই না? আচ্ছা, আবার দেখেন, যদি এইটুকুতে আন্ডারলাইন করতো রেড রোজ, তখন এটা কি হতো বলেন তো? তখন এটা হতো অ্যালিটারেশন। একই কনসোনেন্টের পুনরাবৃত্তি হলে সেটাকে কি বলে? অ্যালিটারেশন বলে। 9 নাম্বার কোশ্চেন, হি অ্যাক্টেড ড্যাশ টু উইন দ্য কম্পিটিশন। হি অ্যাক্টেড কি হতে পারে? অ্যাক্টেড হচ্ছে ভার্ব, এরপরে অ্যাডভার্ব হবে, তাহলে ওয়েল, অ্যাক্টেড ওয়েল, ওয়েল কিন্তু অ্যাডভার্ব এখানে। অ্যাক্টেড ওয়েল মূলত ইনাফের ব্যবহার। আমরা পড়েছি ইনাফের ব্যবহারে কি জানো? AEN, মনে আছে? ইনাফের আগে হচ্ছে কি হতে পারে? অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভের পরে ইনাফ হয়, আর নাউনের আগে ইনাফ হয়। তাহলে আমরা এখানে দেখতেছি অ্যাডভার্ব আছে, এর পরে ইনাফ হয়েছে, তাহলে হি অ্যাক্টেড ওয়েল ইনাফ টু উইন দ্য কম্পিটিশন। সে হচ্ছে প্রতিযোগিতাটায় জেতার জন্য যথেষ্ট ভালো অভিনয় করে ছিল। ইনাফ ওয়েল বলে কিছু হয় না, কারণ ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, এটা পরে বসবে, এই জন্য এটা হচ্ছে না। কারেক্ট উত্তর অপশন এ, হি অ্যাক্টেড ইনাফ টু উইন দ্য, ওয়েল ইনাফ হবে যথেষ্ট ভালো আর কি এই অর্থে, আর ইনাফ কুইক বলে কোনো কিছু নাই। কারেক্ট উত্তর হচ্ছে অপশন এ। তামরা নাকি তোমরা, যাই হোক, একটা মানুষের নাম ধরে নিলাম, এটার নাম হচ্ছে তামান্না। সহজ চিন্তা ভাবনা করি আমরা। তামান্না স্পিক্স ভেরি ড্যাশ রাশান, বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস। তাহলে রাশান কিসের নাম বলেন তো? রাশান হচ্ছে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে এটা ভাষার নাম হতে পারে, আবার এটা কি হতে পারে? জাতি হতে পারে, রাশিয়ান জাতি। তাহলে আমরা দেখি, তামান্না স্পিক্স ভেরি ড্যাশ রাশান, জাতি তো আর বলা যায় না, ভাষায় কিন্তু বলে, তাই না? স্পিক্স মানে বলা, তাহলে এটা ভাষার নাম। আর ভাষার নাম সবগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? যত ভাষার নাম, ইংলিশ, রাশান, ফ্রেঞ্চ, উর্দু, সকল ভাষার নাম হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে আমরা জানি কোনোভাবেই ফিউ বসবে না, তাহলে এটা বাদ, অপশন ডি এটা বাদ, লিটল বসতে পারে। এবার আসি, বাট হি নোজ ড্যাশ ওয়ার্ডস। এই যে ওয়ার্ডস প্লুরাল শব্দ, ওয়ার্ডস মানে শব্দ, তাই না? যদি শব্দ বোঝায়, ওয়ার্ড দ্বারা আবার দুইটা অর্থ বোঝায়। ওয়ার্ড মানে হচ্ছে প্রতিশ্রুতি, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। প্রতিশ্রুতি বা ওয়াদা বোঝালে হবে হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর ওয়ার্ডস মানে যদি শব্দ বোঝায়, এই যে একটা শব্দ, দুইটা শব্দ, সেখানে ওয়ার্ডস, তাহলে এটা কাউন্টেবল। তাহলে এর আগে অবশ্যই কি হবে না? কাউন্টেবল আগে কখনো লিটল হতে পারে না, এই জন্য অপশন এ বাদ, থাকলো হচ্ছে অপশন বি। এবার দেখেন, তামান্না স্পিক্স ভেরি লিটল রাশান। রাশান ভাষাটা অল্প অল্প বলতে পারে, বাট শি নোজ এ ফিউ ওয়ার্ডস, অল্প কিছু শব্দ জানে সে, ঠিক আছে? 11 নম্বর, দ্যার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই বাক্যটা কি বাক্য? এটা লেকচার 1-এ আছে, আরো কয়েক জায়গাতে আছে। এখানে এই বাট বলতে আসলে কি বোঝাচ্ছে? এখানে এই বাট বলতে বোঝাচ্ছে হু ডাজ নট,
এই হু ডাজ নট যদি হয় তাহলে দেখেন দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, কি বাক্য এটা? কমপ্লেক্স বাক্য। তাহলে আমরা বুঝবো কিভাবে যে ভাই বাট থাকলে তো সাধারণত কম্পাউন্ড বাক্য হয়, কিন্তু কমপ্লেক্স কিভাবে হলো? সাধারণত যদি বাটের পরে সরাসরি ভার্ব থাকে তখন হবে কমপ্লেক্স, আর বাটের পরে যদি সরাসরি সাবজেক্ট থাকে তখন হবে সাধারণত কম্পাউন্ড। তাহলে এরপরে সরাসরি ভার্ব যেহেতু আছে এই জন্য এটা হবে কমপ্লেক্স, আর এই বাট এখানে মূলত হু ডাজ নট এর অর্থ দিচ্ছে। ঠিক আছে, 12 নম্বর, আই উড লাইক টু নো, এটা প্রিন্সিপাল ক্লজ। এরপরে আমরা দেখতে পাচ্ছি হোয়াই, এটা হচ্ছে ক্লজ মার্কার। তারপরের অংশটুকু নিঃসন্দেহে কি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচার হচ্ছে আগে সাবজেক্ট হবে তারপরে ভার্ব হবে। তাহলে অপশন এ তে আগে ভার্ব চলে আসে, এটা বাদ। অপশন সি তে আগে ভার্ব চলে আসে, এটা বাদ। অপশন ডি তে আগে ভার্ব চলে এসেছে, এটা বাদ। অপশন বি তে আগে সাবজেক্ট আছে তারপরে ভার্ব আছে। তাহলে আই উড লাইক টু নো হোয়াই হি লেফট, এমবিডেড কোশ্চেনের নিয়ম অনুযায়ী আনসার হচ্ছে বি। পরবর্তী, দ্য নাউন অফ দ্য শিওর, অফ দ্য ওয়ার্ড শিওর, শিওর শিওর শিওর, শিওরের নাউন কি হবে? এটা নাউন হচ্ছে শিওরিটি। ঠিক আছে, এনশিওরটা হচ্ছে ভার্ব, অ্যাসিউরেন্সটা হচ্ছে অ্যাসিউর। অ্যাসিউরের নাউন হচ্ছে অ্যাসিউরেন্স, আর শিওরের নাউন হচ্ছে শিওরিটি। ওকে, 14 নম্বর কোশ্চেন, দ্য সিনোনিম অফ ভিচুপারেট। ভিচুপারেট মানে হচ্ছে গালিগালাজপূর্ণ, তীব্র উত্তেজনাপূর্ণ কথাবার্তা, এটাকে বলে হচ্ছে ভিচুপারেট, বা গালিগালাজ দেওয়া আর কি, গালি দেওয়া, এটা ভার্ব। সরি, ভিচুপারেটিভ মানে গালিগালাজপূর্ণ। তাহলে সিনোনিম জানতে চেয়েছে, এটা ভিচুপারেট মানে গালিগালাজ দেওয়া, অকথ্য ভাষায় কথা বলা, অ্যাবিউজ মানে হচ্ছে উল্টাপাল্টা ভাষায় কথা বলা বা কাউকে আক্রমণ করা, এই টাইপের। অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, এটা সিনোনিম হচ্ছে না। এনকারেজ মানে উৎসাহিত করা, কপি মানে নকল করা। তাহলে অ্যাবিউজ মানে হচ্ছে খারাপ ভাষায় কথা বলা হয়, ভিচুপারেট মানে খারাপ ভাষায় কথা বলা, গালিগালাজ দেওয়া। পরবর্তী প্রশ্নে আসি আমরা, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট জেরি মেড ড্যাশ স্টোরিজ ড্যাশ ইজ মাদার? তুমি কেন মনে করো যে জেরি তৈরি করেছিল তার মায়ের ব্যাপারে এই গল্পগুলো? তাহলে কোনো কিছু সম্পর্কে, মায়ের সম্পর্কে, এটা ইংলিশ হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট কোনোটাতে নাই, শেষে এটাতে আছে। আর মেড আপ মানে, মেকআপ মানে তৈরি করা বা কোনো কিছু তৈরি করা। তাহলে মেড আপ দ্য স্টোরিজ অ্যাবাউট হিজ মাদার। হে, তাহলে মডেল টেস্ট 3 এর 15টা এমসিকিউ ছিল, এগুলো আমরা প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা কি হবে, যেগুলো ভুল অপশন সেগুলো কেন হচ্ছে না, একটা একটা করে কিন্তু আমরা সলভ করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাধারণ জ্ঞান ক্লাসের যে প্রশ্ন সমাধান পর্ব, এই পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি। আজকে আমরা অফলাইনে এবং অনলাইনে যে মডেল টেস্ট নেওয়া হয়েছে সেই মডেল টেস্টেরই 3 নাম্বার যে মডেল টেস্টটা আছে সেখান থেকে আমরা প্রশ্ন সমাধান করব। আমাদের সেট ছিল 2টা, তাই না? 3 নাম্বার সেটের 2টা অংশ ছিল, একটা অফলাইনে ছিল, একটা অনলাইনে ছিল। অনলাইন থেকে 30টা, অফলাইন থেকে 30টা, মোট 60টা আজকে সাধারণ জ্ঞান প্রশ্ন আমরা সমাধান করবো ইনশাল্লাহ। এই 60টা প্রশ্ন আপনাদের অ্যাডমিশন জার্নির জন্য খুবই হেল্পফুল হবে, খুবই উপকারী হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সো আমি আশা করব যে আপনারা আমাদের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যে অল্প যে অংশটা আছে এটির সাথে থাকবেন, এতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। ঠিক আছে, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। আমরা শুরু করব, আমাদের জন্য কোনটা আছে দেখি, অফলাইন না অনলাইন? আগে আছে আমাদের জন্য অফলাইনে যেটা, সেটা আমরা অফলাইন কোশ্চেনটা সমাধান করব। যদি আপনাদের হাতের কাছে কোশ্চেনটা থাকে আপনারা কোশ্চেনটা নিয়েই বসবেন। ঠিক আছে, মেইনলি কয়টা হলো বা কয়টা হলো না এইটা নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নাই। আমরা প্রত্যেকটা প্রশ্ন থেকে এই প্রশ্নটা জানবো, ভুল করব, ভুল থেকে শিখব, এবং এই প্রশ্নের সাথে আনুষঙ্গিক যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমরা জানার চেষ্টা করব। তাহলে আশা করা যায় এই প্রশ্নগুলো থেকে যদি আমাদের ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্ন এসে থাকে তখন আমরা আর ভুল করব না। ঠিক আছে, আমাদের টার্গেট কিন্তু এই ওয়ার্ল্ড কাপ না, আমাদের টার্গেট কোনটা? নেক্সট ওয়ার্ল্ড কাপ, তাই না? তার মানে হচ্ছে আমাদের এই মডেল টেস্টটাই মেইন টার্গেট না, অ্যাডমিশন টেস্টটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। ঠিক আছে, আমরা তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করি। বিসমিল্লাহ। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে অফলাইনের 1 নাম্বার,
ইংরেজি কোন সনের দুর্ভিক্ষ 50-এর মনন্তর নামে পরিচিত? ইংরেজি কোন সন? হ্যাঁ, ইংরেজি কোন সনের দুর্ভিক্ষ 50-এর মনন্তর নামে পরিচিত? এখানে 4টা অপশন আছে: 1876 সাল, 1943 সাল, 1250 সাল এবং 1973 সাল। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 1973 সাল। ঠিক আছে, আচ্ছা 1973 সাল। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 1943 সাল। 1943 সাল। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্তে মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত যে জায়গাটা আছে সেই জায়গাটার নাম কি? গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ওয়েজ, গোল্ডেন মারিয়া, এরপর গোল্ডেন ট্রায়াঙ্গেল। সঠিক উত্তর কোনটা হবে? গোল্ডেন ওয়েজ। গোল্ডেন ওয়েজ অর্থাৎ এই যে বাংলাদেশ, ভারত এবং নেপাল সীমান্তে যে মাদক চোরাচারবার কালান যেটা করা, চোরাচালান যেখান থেকে করা হয় সেই জায়গাটার নাম কি? অপশন খ, গোল্ডেন ওয়েজ। 3 নাম্বার, জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক যে চুক্তি সেই চুক্তির নাম কি? এখানে ক, কার্টাগেনা প্রোটোকল, ডেটন চুক্তি, বেলফাস্ট চুক্তি, অসলো চুক্তি। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, কার্টাগেনা প্রোটোকল। অর্থাৎ জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি হচ্ছে অপশন এ, কার্টাগেনা প্রোটোকল। ঠিক আছে, আমাদের নেক্সট কোয়েশ্চেন, 2024 সালে কোন জেলায় ভুটানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার চুক্তি হয়? পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট। সঠিক উত্তর হবে কুড়িগ্রাম। অপশন গ, কুড়িগ্রাম। তাহলে 2024 সালে কোন জেলায় ভুটানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার চুক্তি হয়? অপশন গ, কুড়িগ্রাম। মনে থাকবে? আচ্ছা, এরপর, পার্বত্য চট্টগ্রামে বসবাস নেই কোন উপজাতির? এখানে 4টা অপশন আছে: খুমি, বম, কোচ, খিয়াং। এখানে কোচ যেটা, এই কোচ তারা বসবাস করে না। কোচ, খুমিও বসবাস করে, বমও বসবাস করে, খিয়াংও বসবাস করে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে এখানে? কোচ। তারপর, সন্ত্রাস বিরোধী যে রাজু ভাস্কর্য যেটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সন্ত্রাস বিরোধী যে রাজু ভাস্কর্য, এই রাজু ভাস্কর্যের স্থপতি কে? অপশন এ, শামীম শিকদার, অপশন বি বা 2 বা খ, শ্যামল চৌধুরী, এরপর গ, মৃণাল হক এবং ঘ, হামিদুজ্জামান। সঠিক উত্তর হবে শ্যামল চৌধুরী। সঠিক উত্তর কোনটা? শ্যামল চৌধুরী। তারপর, আল জাজিরা কোন দেশের সংবাদ সংস্থা? আমরা সম্ভবত মডেল টেস্ট যেটা 1 ছিল ওখানে পড়েছিলাম যে রয়টার্স। এই রয়টার্স কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা? আমরা কিন্তু ওখানে দেখেছি সেটি ছিল যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা। একই টপিক থেকে প্রশ্ন আসছে কিন্তু দেশ আলাদা, সংবাদ সংস্থা আলাদা। আগে বলেছিল রয়টার্স কোন দেশের, এখন জানতে চাইলো আল জাজিরা এটি কোন দেশের। তো এটি কোন দেশের? কুয়েত, মিশর, কাতার, সৌদি আরব। আমরা জানি এটি হচ্ছে কাতার, তাই না? আল জাজিরা এটি কাতার ভিত্তিক সংবাদ সংস্থা। ওকে, তারপর, পৃথিবীর সর্বত্রই দিন রাত সমান থাকে কোন তারিখে? একটা ডেট আছে, সরি 2টা ডেট আছে, ওই ডেটে হচ্ছে দিন এবং রাত পরস্পর সমান থাকে, সমান ডিউরেশন থাকে। ওকে, সঠিক উত্তর কোনটা আমরা বলে দেই, 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর। এই ডেটে হচ্ছে কি দিন এবং রাত সমান থাকে, 21 মার্চ 23 সেপ্টেম্বর, 21 মার্চ 23 সেপ্টেম্বর। নেক্সট কোয়েশ্চেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এটি চালান না কে কে? এমন কোন বান্দাকে পাওয়া যাবে যারা ফেসবুক ছাড়া এখন আছে? জেনজির? সম্ভবত না। সো ফেসবুক আমরা চালাই, আমরা কি জানি যে ফেসবুকটা আসলে কবে চালু হয়? এখানে 4টা অপশন আছে: 2006, 2004, 2005, 2003। সঠিক উত্তর হচ্ছে 2004 সাল। আমরা যে আমাদের টাইমটা সবচেয়ে বেশি ওয়েস্ট করি যে অ্যাপে, সে অ্যাপটার নাম হচ্ছে ফেসবুক। আমাদের সময় ধ্বংস করার জন্য সেই ফেসবুকটা আসলে চালু করা হয় 2004 সালে। নেক্সট কোয়েশ্চেন, মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন কে? এম মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম এবং শেষে কে? খন্দকার মোশতাক। সঠিক উত্তর তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদটা কি সঠিক উত্তর। এরপর, রাফাহ যে ক্রসিংটা আছে, এই রাফা ক্রসিং কোন 2টি দেশের সীমান্তে অবস্থিত?
মিশর গাজা, ইসরায়েল লেবানন, ইসরায়েল মিশর, ইসরায়েল জর্ডান। এখানে মিশর গাজা না, গাজাটা হচ্ছে একটা স্থানের নাম। এখানে গাজা, তারপরে কি এটি ফিলিস্তিন। ওকে, সঠিক উত্তর কি মিশর গাজা, অর্থাৎ মিশর গাজা এই রাফা ক্রসিংটা এই দুইটার সীমান্তের মাঝে অবস্থান করতেছে। ভাষা আন্দোলনের যে মুখপাত্র, ভাষা আন্দোলনের মুখপাত্র ছিল কোন পত্রিকা? জয় বাংলা, সাপ্তাহিক সৈনিক, দৈনিক সৈনিক, রণাঙ্গন। এখানে 4টা অপশন আছে, সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে সাপ্তাহিক সৈনিক। এটি হচ্ছে ভাষা আন্দোলনের মুখপাত্র হিসেবে কাজ করত। সি ড এর ফুল ফর্মটা কি? এখানে যতগুলো ওয়ার্ড আছে এখানে আমাদের দেখতে হবে যে 3টা দিয়েছে অপশনে, আর এখানে কোনোটি নয় নিচে দিয়েছে। তো এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তরটা 1 নম্বরে বলা আছে কনভেনশন অফ দি এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন। হ্যাঁ, এখানে 1 নাম্বার বা কটা হচ্ছে সঠিক উত্তর। আমরা সময় ক্ষেপণ না হবে এই জন্য আর কি বাকিগুলো পড়লাম না, আমরা জাস্ট সঠিকটাই বলে দিলাম। সি ড এর ফুল ফর্মটা হচ্ছে কি? কনভেনশন অন দি এলিমিনেশন অফ অল ফর্মস। এটা হচ্ছে এখান থেকে সি নেওয়া হয়েছে। এরপর অফ ডিসক্রিমিনেশন থেকে ডি নেওয়া হয়েছে, এগেইনস্ট থেকে এ নেওয়া হয়েছে, ওয়েমেন থেকে ডাব্লিউ নেওয়া হয়েছে। অর্থাৎ কনভেনশন অফ দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওয়েমেন। এই শব্দগুলোর প্রথম অক্ষরগুলো নিয়ে আপনার সি ড এর নামে একটা শব্দ গঠন করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ডক্টর নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কততম উপাচার্য? তার মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম কি? ডক্টর নিয়াজ আহমেদ খান, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে 30তম উপাচার্য। 28, 29, 30, 31, সঠিক উত্তর হচ্ছে 30তম উপাচার্য। 17, বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? 4টা অপশন, ভোলা, কুতুবদিয়া, মহেশখালী, সেন্ট মার্টিন। সঠিক উত্তর কি? কুতুবদিয়াতে কি আছে? আপনার বাতিঘর আছে, বাতিঘর। সঠিক উত্তর অপশন খ। 18 নাম্বার, ইউনেস্কো বাংলাদেশের কোন বিষয়টিকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে? অধরা মানে কি? যেগুলো স্পর্শ করা যায় না, অস্পৃশ্য যে সংস্কৃতি যেটা, সেটা। হ্যাঁ, আনটাচেবল। এখানে 1 নাম্বার হচ্ছে বাউল সঙ্গীত, এবার মঙ্গল শোভাযাত্রা, জামদানি, শীতল পাটি, এই 3টাকেই হচ্ছে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। তার মানে কি সঠিক উত্তর এখানে উপরের সবগুলো, অর্থাৎ অপশন ঘ উপরের সবগুলো। তার মানে 18 নম্বর প্রশ্ন, ইউনেস্কো বাংলাদেশের কোন বিষয়টিকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেয়? বাউল সঙ্গীত, মঙ্গল শোভাযাত্রা, জামদানি ও শীতল পাটি, এবং উপরের সবগুলোই দেওয়া হয়েছে। ব্যাস, সঠিক উত্তর অপশন ঘ। 19 নাম্বার, নিচের কোনটি কোয়াড এর সদস্য নয়? কোয়াডটা কি? কোয়াডটা হচ্ছে যে ইন্দো প্যাসিফিক যে অঞ্চলটা আছে, এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে এরিয়াটা, এটি হচ্ছে স্বাধীনভাবে রাখার জন্য বা ইনক্লুসিভ রাখার জন্য এরা পদক্ষেপগুলো নিয়েছে। এখানে সদস্য আছে 4টা দেশ, তো আমাদেরকে বলতেছে যে সদস্য নয় কোনটা। তো আমরা নিশ্চয়ই এখানে 3টা দেশ আছে, একটা দেশ অ্যাবসেন্ট। সো অ্যাবসেন্ট দেশটা কোনটা? আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য আছে, এখানে অস্ট্রেলিয়া, ভারত আছে, অস্ট্রেলিয়া নামে একটা দেশ যেটিও কিন্তু এর সদস্য আছে। সো এখানে আমাদেরকে দেখতে হবে যে আসলে কোনটি সদস্য নয়। আমরা এই অপশনগুলো যদি একটু জাস্টিফাই করি তাহলে পাবো এখানে একটা দেশ যার নাম যুক্তরাজ্য, এই যুক্তরাজ্য কি এইটার সদস্য নয়। সঠিক উত্তর মানে সদস্য 4টা দেশ কি? অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, জাপান আর কি ভারত, এই 4টা সদস্য। যুক্তরাজ্য কি? এটার সদস্য নয়। সুতরাং এই কনটেক্সটের আলোকে সঠিক উত্তর কোনটা? যুক্তরাজ্য হবে। নয় কোনটা? যুক্তরাজ্য। তাহলে 19 নাম্বার যে প্রশ্ন, নিচের কোনটি কোয়াড এর সদস্য নয়? উত্তর হবে সি, যুক্তরাজ্য। 20 নাম্বার প্রশ্ন, 2024-25 অর্থ বছরের বাজেটে করমুক্ত সাধারণ আয়সীমা কত টাকা? করমুক্ত সাধারণ আয়সীমা হচ্ছে 3,50,000, 3,25,000, মানে কি 2,75,000, 3,50,000 টাকা করমুক্ত আয়সীমা। হ্যাঁ, বাৎসরিক। এর বেশি হলে আপনাকে আয়কর দিতে হবে।
2032 সালে 35তম বিশ্ব যে অলিম্পিক আসরটা হবে, এই অলিম্পিক আসরটা কোথায় হবে? যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর অস্ট্রেলিয়া। 2032 সালে 35তম। এখানে কিন্তু একটা প্রশ্নের মধ্যেই আরো বিভিন্ন টাইপসের তথ্য রয়েছে, চাইলেই ওই সমস্ত তথ্য থেকে কোশ্চেন করা যেতেই পারে। যদি বলা হতো যে 2024 সালে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার যে অলিম্পিক আসর এটি কততম, তখন কি হতো? 35তম। আবার যদি প্রশ্ন করা হতো 35তম বিশ্ব অলিম্পিক আসর যেটি অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে সেটি কত সালে হবে? 2032 সালে। মানে একই জায়গা থেকে বিভিন্ন টাইপসের বিভিন্ন ভ্যারাইটিজের কি কোশ্চেন করা যেতেই পারে। হ্যাঁ, হুবু যে এরকমটা আসবে ব্যাপারটা কিন্তু এমন নয়, বিভিন্ন টাইপস আকারে আসতে পারে। তারপর চাপাই নবাবগঞ্জ এটি প্রাচীন কোন জনপদে ছিল? আমরা দেখলাম যে মডেল টেস্ট 1, মডেল টেস্ট 2, মডেল টেস্ট 3 প্রত্যেকটা জায়গাতে কিন্তু জনপদ থেকে প্রশ্ন করা হয়েছে। সো জনপদটা কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই জনপদগুলো প্রাচীন বাংলা আসলে কোনটা কোথায় ছিল এগুলো আমাদের জানা জরুরি। সো এখন আমাদেরকে প্রশ্ন করা হলো চাপাই নবাবগঞ্জ থেকে। এর আগে জানতে চেয়েছিল চট্টগ্রাম থেকে, তার আগে জানতে চেয়েছিল যে ঢাকা কোন অঞ্চলে আছে, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি চাপাই নবাবগঞ্জ প্রাচীন কোন জনপদ ছিল? এটা কি বঙ্গ, এটা কি গৌড়, এটা কি সমতটে, নাকি হরিকেলে ছিল? আসলে এটা কোথায় ছিল? আমরা যদি সঠিক আনসার খুঁজি তাহলে দেখতে পাবো এই চাপাই নবাবগঞ্জ প্রাচীন বাংলার এই গৌড় জনপদে সে ছিল। গৌড় জনপদ মনে থাকবে, গৌড় জনপদ। তারপর মিয়ানমারের রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কত সালে? অপশন 4টা আছে এখানে। অপশন 1962, 87, 89 এবং 1982 সাল। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, 1982 সাল। 82তে তাদের নাগরিকত্ব এই মিয়ানমার সরকার কেড়ে নেয়। বাংলাদেশের প্রথম ঔষধ শিল্প পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে গজারিয়া, কালিয়াকৈর, ভালুকা, সাভার। এটা কি? গজারিয়া। অর্থাৎ বাংলাদেশের প্রথম ঔষধ শিল্প পার্ক কোথায় অবস্থিত? গজারিয়াতে অবস্থিত। নেক্সট কোশ্চেন। বাংলাদেশের মুসলমান একটা উপজাতি আছে যার নাম হচ্ছে পাঙ্গন। এই পাঙ্গন কোথায় বসবাস করে? এখানে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ নাকি হবিগঞ্জ? সঠিক উত্তর হচ্ছে মৌলভীবাজার। পাঙ্গন এরা একটা মুসলিম উপজাতি যারা বসবাস করে মৌলভীবাজারে। স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। সঠিক উত্তর হচ্ছে কি? দ্বিতীয়। স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কোনটা? দ্বিতীয়তে আছে। এরপর সম্প্রতি কোন দেশ ফিলিস্তিনের সাথে মুক্ত বাণিজ্য করার ঘোষণা দিয়েছে? সম্প্রতি কোন দেশ ফিলিস্তিনের সাথে মুক্ত বাণিজ্য করবে? এখানে অপশন এ বলিভিয়া, তুরস্ক, ব্রাজিল, স্পেন। সঠিক উত্তরটা হচ্ছে কি? ব্রাজিল। ব্রাজিল ফিলিস্তিনের সাথে মুক্ত বাণিজ্য করার ঘোষণাটা দিয়েছে। 28 নম্বর প্রশ্ন। RFID এর ফুল ফর্মটা কি? ফুল ফর্ম হচ্ছে কি? RFID। আর দিয়ে রেডিও, এফ দিয়ে ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এই তিনটা শব্দ থেকে, এই তিনটা ওয়ার্ড থেকে ওইদিকে 4টা অ্যালফাবেট নিয়ে একটা গঠন করা হচ্ছে ওয়ার্ড RFID এর ফুল ফর্ম জানতে চাইলো। RFID এর ফুল ফর্মটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। মনে থাকবে? নেক্সট কোশ্চেন। পানমুনজাম গ্রামটি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? পানমুনজাম আমরা জানি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই দুইটা দেশের মাঝে অবস্থিত পানমুনজাম। ওকে, আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন। নাকাবা কিসের সাথে জড়িত? নাকাবা কি কাশ্মীরের স্বাধীনতা, ফিলিস্তিনের বিপর্যয়, কসোভো ট্র্যাজেডি নাকি সিরিয়া বিপর্যয়? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ, ফিলিস্তিনের যে বিপর্যয়টা হয় সেই বিপর্যয়। অর্থাৎ ফিলিস্তিন জনগণ তাদের যে অধিকারটা হারিয়ে ফেলে সেটিকে বলা হয় হচ্ছে কি আপনার বিপর্যয়। নাকাবা ফিলিস্তিনের বিপর্যয়কে বোঝানো হয়। সুতরাং আমরা প্রথম 30টা প্রশ্নের মাধ্যমে আমাদের মডেল টেস্ট 3-এর যে অফলাইনে যে প্রশ্নটা নেওয়া হয়েছিল সেই প্রশ্ন থেকে আমরা জিকের অংশটা বাছাই করলাম। জিকের অংশ বাছাই করে আমরা সমাধান করলাম। আশা করছি আপনারা এখান থেকে বেশ কিছু তথ্য জানতে পেরেছেন এই প্রশ্নের উত্তরগুলো প্রদানের মাধ্যমে। এখন আমরা আমাদের পরবর্তী যে অংশটা আছে, অনলাইনে যে প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই প্রশ্নের জিকে পার্টের 30টা প্রশ্ন আমরা সমাধান করবো এখন। কেমন? সো চলুন শুরু করা যাক আমাদের পরবর্তী অংশ। অনলাইনের যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল তার প্রথম কি আছে প্রশ্ন। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী
রাষ্ট্রপতির প্রধান বিচারপতি নিয়োগ দেন বাংলাদেশের সংবিধানের 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। তার মানে সঠিক উত্তর কি? অপশন ক, 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। আপনাদের যাদের হাতের কাছে প্রশ্নটা আছে, প্রশ্নটা নিয়ে বসবেন, তাহলে বুঝতে খুব বেশি সুবিধা হবে। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের মূল কারণ কি ছিল? পরিবেশ রক্ষা, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা, গণতন্ত্রের প্রসার, শিক্ষার বিস্তার। সঠিক উত্তর হচ্ছে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টায়। এটি যে সংস্থাটা পেয়েছে সেই সংস্থার নামটা আমরা একটু খেয়াল করি, নিহন হিডানকিও। এই নিহন হিডানকিও এই সংস্থাটা তারা নোবেল পেয়েছে এই 2024 সালে। এরা কি কাজ করে? জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক অস্ত্র বোমা যে নিক্ষেপ করা হয়েছিল, ওইখান থেকে যারা বেঁচে ফিরে এসছে বা ওইখানে বসবাসকারী যে মানুষগুলো রয়েছে তাদেরকে নিয়ে এই সংস্থা কাজ করে, এবং তারা একটা মেসেজ পৃথিবীকে দেয়, তারা পৃথিবীকে গড়তে চায় পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবী। এই পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়ার মাধ্যমে তারা যে শান্তি প্রতিষ্ঠা করবে, তাদের এই যে কার্যক্রম, এই কার্যক্রমের জন্য 2024 সালে তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। আর এই কনটেক্সটে এই প্রশ্নটা করা হলো যে 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছে নিহন হিডানকিও। এই যে এই সংস্থাটা তা অর্জন করলো, কেন করলো? তার কারণ হচ্ছে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা তারা করতেছে। ক্লিয়ার? ওকে। থার্ড কোশ্চেন, অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কয়জন? 2, 3, 4, 5। 4 জন আছে। এই 4 জন কে কে আপনারা একটু দেখে নেবেন, তবু আমি বলছি। 4 জনের মধ্যে 1 নম্বর যিনি রয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে সৈয়দা রিজওয়ানা হাসান। সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন শারমিন এস মুর্শিদ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ফরিদা আক্তার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন নূরজাহান বেগম। এই 4 জন উপদেষ্টা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছেন। ওকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কয়জন? 4 জন। 4 নম্বর প্রশ্ন, বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সেই দেশে ক্ষুদ্র ঋণ চালু করেছে? মিয়ানমার, চীন, লাওস, জাপান। জাপান গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করেছে। 5, পবিত্র আজমির শরীফ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অযোধ্যা, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান। এখানে 4টা রাজ্যের নাম দেয়া আছে। আজমির শরীফ আসলে এখানে আসলে কি, এটা হচ্ছে সমাধি। কার সমাধি? এখানে সুফি সাধক মঈনুদ্দিন চিশতির সমাধি, তাই না? উনি ভারতবর্ষে আসে, সুলতান যে ইলতুৎমিশ আসে, ইলতুৎমিশের রাজত্বের সময় উনি দিল্লিতে আসছিলেন, পরবর্তীতে উনি কোথায় যান? রাজস্থানে যান। সুতরাং আমরা এই কোশ্চেনের উত্তর হিসেবে নিচ্ছি কি? অপশন ঘ, রাজস্থান। পবিত্র আজমির শরীফ ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে অবস্থিত। ওকে, তারপর কারবালা কোন নদীর তীরে অবস্থিত? টাইগ্রিস, নীলনদ, ইউফ্রেটিস আর কি সিন্ধু। সঠিক উত্তর হচ্ছে কি? ইউফ্রেটিস। কারবালা ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। 7, কোন দেশে সমুদ্র বন্দর নাই? মানে কি ল্যান্ড লক কান্ট্রি। এরকম কিন্তু অনেকগুলো দেশ আছে, তাই না? এগুলো আমাদের জানতে হয়। মালদ্বীপ সমুদ্র আছে, ব্রাজিল সমুদ্র আছে, ভেনেজুয়েলা এখানেও সমুদ্র আছে। নাই কোনটাতে? নাই হচ্ছে আফগানিস্তানে। সুতরাং এই প্রশ্নের উত্তরটা হবে কোনটা? আফগানিস্তান। কোন দেশে সমুদ্র সৈকত নাই? আফগানিস্তান। অর্থাৎ আফগানিস্তানে কি নাই? সমুদ্র সৈকত নাই। ল্যান্ডলক কান্ট্রি। সঠিক উত্তর আফগানিস্তান। মানবাধিকার ও মুক্ত চিন্তা বিকাশে কোন পুরস্কার দেওয়া হয়? অস্কার, শাখারভ, পুলিৎজার, মিলেনিয়াম শান্তি পুরস্কার। কোনটা দেওয়া হয়? এখানে মানবাধিকার ও মুক্ত চিন্তা বিকাশে যে পুরস্কারটা দেওয়া হয় তার নাম হচ্ছে অপশন খ, শাখারভ পুরস্কার। শাখারভ পুরস্কার। 9, সমকাল সম্পাদক কে ছিলেন? সমকাল সিকান্দার আবু জাফর, আবুল ফজল, মিজানুর রহমান, তুহাব খান। আমরা জানি যে সিকান্দার আবু জাফর উনি 1950 সালে কলকাতা থেকে ঢাকায় আসেন। এরপর কি করেন? এই পত্রিকার কি সম্পাদনা করেন আস্তে আস্তে। ওকে, তাহলে সঠিক উত্তর কি? সিকান্দার আবু জাফর। ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এই পরিবাগে অবস্থিত যে একটা ভাস্কর্য আছে বিটিসিএল এর প্রধান কার্যালয়ের সামনে, এটির স্থপতিকে? মুর্তাজা বশির, হামিদুজ্জামান খান, নিতুন কুণ্ড, মৃণাল হক। 4টার মধ্যে সঠিক উত্তর হচ্ছে কি? মৃণাল হক। তাহলে ভাস্কর্য জননী এবং গর্বিত বর্ণমালা আমাদের 52 নির্ভর
ভাষা আন্দোলন ভিত্তিক নির্ভর একটা ভাস্কর্য, যার স্থপতিকে মৃণাল হক। মনে থাকবে, যার স্থপতি মৃণাল হক। জেরিকো শহরটি কবে ফিলিস্তিনের নিকট হস্তান্তর করে? জেরিকো এটা শহর 1000 বছর পূর্বে থেকেই মোটামুটি এখানে মানব বসতি ছিল বা সমৃদ্ধ একটা শহর ছিল। এই জেরিকো শহরটা আসলে ফিলিস্তিনের নিকট হস্তান্তর করা হয় কত সালে? 1995, 1996, 97, 94। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, 1994 সালে। অপশন ঘ, 94 সালে। এরপর দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল যেটা মিরসরাই অবস্থিত, তাই না? মিরসরাই অবস্থিত, যেটা আগে ছিল আপনার বঙ্গবন্ধু শেখ মুজিব যে শিল্পনগর, এটির বর্তমান নাম কি? এটির বর্তমান নাম হচ্ছে অপশন ক, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। আগের যে প্রকল্পগুলো নেওয়া ছিল, অর্থাৎ বিগত সরকারের আমলে সব বা বেশিরভাগই ছিল কিন্তু বঙ্গবন্ধু নিয়ে, তাই না? যে কোনো একটা প্রকল্প তারা শুরু করবে বঙ্গবন্ধু নাম দিয়ে শুরু করবে। সো এইটারও কিন্তু এরকম নাম ছিল বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল, চেঞ্জ করে কি করা হলো? জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ কে হচ্ছেন? মেলানিয়া ট্রাম্প, কমলা হ্যারিস, জ্যানেট ইয়ালেন, সুসি ওয়াইলস। সঠিক উত্তর কোনটা? চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে সুসি ওয়াইলস। সুসি ওয়াইলস। ওকে। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে? বেশি মানে কয়েকটা জেলায় কিন্তু বসবাস করে, এর মধ্যে বেশি কোনটাতে? সিলেটে, মৌলভীবাজারে, হবিগঞ্জে নাকি সুনামগঞ্জে? সঠিক উত্তর হচ্ছে মৌলভীবাজারে বসবাস করে মণিপুরী গোষ্ঠী। পাঙ্গন কোথায় বসবাস করে? পাঙ্গনে কিন্তু মৌলভীবাজারে বসবাস করে। বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে কোন শাসকদের আমলে পরিচিত হয়ে ওঠে? মৌর্য, গুপ্ত, পাল, মুসলিম? সঠিক উত্তর মুসলিম। মুসলিম শাসন আমলে কি বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে। বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী যে সরকারি প্রতিষ্ঠান আছে তার নাম কি? BARRI, BADC, BINA, বিনা। আসলে কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে BADC, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটি হচ্ছে বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান। ওকে, তাহলে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে BADC। দেন সামরিক ব্যয় ও সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত? ব্যয়ের দিক দিয়ে আছে 50 আর শক্তির দিক দিয়ে আছে 37তম। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন ক, সামরিক ব্যয় ও সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত আছে? 50 এবং 37তম। তাহলে সামরিক ব্যয় এবং সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত আছে? 50 এবং 37। তার মানে সঠিক উত্তর কোনটা? অপশন ক। পর মেয়াদে 17টি লক্ষ্যের মধ্যে চতুর্থ লক্ষ্যমাত্রা, আসলে এটা কিসের মেয়াদের কথা বলেছে? এটা হচ্ছে SDG। এস মানে কি? সাস্টেইনেবল। ডি মানে কি? ডেভেলপমেন্ট। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, SDG। এর যে 17টি লক্ষ্য আছে, এই 17টি লক্ষ্যের মধ্যে চতুর্থ যে লক্ষ্যমাত্রা যেটা আছে, এই চতুর্থ লক্ষ্যমাত্রার নাম কি? মানসম্মত শিক্ষা। মানসম্মত শিক্ষা, এটা কি চতুর্থ লক্ষ্যমাত্রা। নাথুলা পাস ভারতের কোন স্থানের সাথে অবস্থিত? নাথুলা পাস গুজরাট, মহারাষ্ট্র, কাশ্মীর এবং সিকিম। এটি হচ্ছে সিকিমের সাথে অবস্থিত নাথুলা পাস। এটি একটি বাণিজ্যিক রুট যেটা আপনার প্রায় 14,000 সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট উঁচুতে অবস্থিত এবং এটি দীর্ঘদিন বন্ধ ছিল, এরপর আবার চালু করা হয়েছে। নাথুলা পাস ভারতের কোন স্থানের সাথে অবস্থিত? সিকিমের সাথে। ওকে, তারপরে কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়? আমরা এটা মডেল টেস্ট 1-এ সমাধান করেছিলাম, নাগার্নো কারাবাখ। ওখানে প্রশ্নটা ছিল কি, নাগার্নো কারাবাখ নিয়ে কাদের মধ্যে হচ্ছে মানে বিরোধ আছে। আগের প্রশ্ন করা হয়েছিল যেভাবে, এটা করলো ঠিক তার রিভার্স। হ্যাঁ, আগে করা হয়েছিল কি নাগার্নো কারাবাখ নিয়ে কাদের মধ্যে সংঘর্ষ বা বিরোধ, এখন বলা হলো এদের মধ্যে বিরোধ কোন স্থান নিয়ে। দেখছেন, একই কোশ্চেন বা একই তথ্য বাট প্যাটার্নটা ভিন্ন হয়ে যাচ্ছে, এরকম হতেই পারে। দেন জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট?
জিরো সাম গেম, আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্ব? মার্ক্সবাদ, গঠনবাদ, উদারতাবাদ, বাস্তববাদ। সঠিক উত্তর বাস্তববাদ। জিরো সাম গেম, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এমন যে আসলে কেউ ততটুকু প্রফিট লাভ করবে, অন্যজন যতটুকু হারাবে, ইকুয়াল থাকবে। এই জন্য এটাকে বলা হলো কি জিরো সাম গেম। এটা কিসের সাথে? এটা বাস্তববাদের সাথে সম্পর্কিত। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? এখানে 4টা আছে: মন্ট্রিল প্রোটোকল, ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি, আইপিসিসি চুক্তি, প্যারিস জলবায়ু চুক্তি। সঠিক উত্তর হচ্ছে কি মন্ট্রিল প্রোটোকল। 22 নম্বরের সঠিক উত্তর মন্ট্রিল প্রোটোকল। বাংলাদেশে কত সালে বয়স্ক ভাতা চালু করা হয়? বয়স্ক ভাতা চালু করা হয় 1998 সালে। এখানে একটু কন্ট্রাডিক্ট লাগে, 97 নাকি 98? দেখুন 1997-98 যে অর্থ বছরটা আছে, এই অর্থ বছরে এটি পাস করা হয়, কিন্তু ভাতা প্রদান করা হয় 98 সাল থেকে। হ্যাঁ, সো কনফিউশনটা দূর করে নেবেন। 1997-98 অর্থ বছরে বয়স্ক ভাতা দেওয়া হবে, এটি প্রস্তাব পাস করা হয়, আর 98 থেকে ভাতাটা প্রদান করা হয়। এখানে প্রশ্ন করা হয়েছে 98 কনটেক্সট থেকে, যে বাংলাদেশে কত সালে বয়স্ক ভাতা চালু হয়, মানে কত সাল থেকে বয়স্ক ভাতা দেয়া হচ্ছে? 1998 সাল থেকে। মনে থাকবে তো, তাই না? আচ্ছা, তারপর 24, ফোকেটিং কোন দেশের আইন সেবা? ওখানে ফোকেটিং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি হবে, তাই না? বেলজিয়াম, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক আছে। সঠিক উত্তর ডেনমার্ক। ফোকেটিং ডেনমার্কের আইন সভার নাম। তারপরে কোশ্চেন, কোন উপন্যাসের জন্য 2024 সালে বুকার পুরস্কার প্রদান করা হয়? বুকার পুরস্কার: অরবিটাল, দ্য ওয়েস্টার্ন ওয়াইল্ড, ডেয়ার থিপ, দ্য উইল্ডারনেস। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অরবিটাল। এটি পুরস্কার দেয় কাকে? সামান্থা হার্ভে। উনি কোন দেশের? উনি ইউকের। অরবিটাল এটার জন্য বুকার পুরস্কার প্রদান করে সামান্থা হার্ভেকে, অরবিটাল বইয়ের জন্য, অরবিটাল উপন্যাসের জন্য। এরপর তাশখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছে? তাশখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছে? আমরা জানি এটি স্বাক্ষরিত হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। তাহলে 26-এর সঠিক উত্তর খ, ভারত পাকিস্তান। ACU, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, এর সর্বশেষ 11তম সদস্য এর নাম কি? এর নাম হচ্ছে মরিশাস। ACU এর 11তম সদস্যের নাম কি? মরিশাস। 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ হয় উরুগুয়েতে। 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ হয় উরুগুয়েতে। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিল? কাজী সালাউদ্দিন, তাবিথ আওয়াল, অমলেশ সেন, জাকারিয়া পিন্টু। জাকারিয়া পিন্টু ছিল। এগুলো সব মেমোরাইজিং কোয়েশ্চেন। এরপর 2024 সালে সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলন হয় কোন দেশে? 2024 সালে হয় নরওয়ে, যুক্তরাষ্ট্র, ফিলিপিন, সুইজারল্যান্ড। ফিলিপিনে হয়। অর্থাৎ 2024 সালে সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলন হয় কোথায়? ফিলিপিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই মাধ্যমে আমরা আমাদের মডেল টেস্ট 3 অফলাইনে যেটা নেওয়া হয়েছে, অনলাইনে যেটা নেওয়া হয়েছে, এগুলো মোটামুটি আমরা সমাধান করে ফেললাম। আমি জানি না এই সমাধান থেকে কার কতটুকু উপকার হয়েছে, তবে আমি বিশ্বাস করি যে আমরা যে কোশ্চেনগুলো সমাধান করলাম এগুলো আমাদের পরবর্তী এক্সামের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এগুলো সবাই মনোযোগ দিয়ে আপনারা সমাধান করবেন। শেষ মুহূর্তে এসে বেশি বেশি প্রিপারেশন আপনারা নেবেন, বেশি বেশি প্রস্তুতি নেবেন, বেশি বেশি ভুল করবেন, আর বেশি বেশি ভুল করার মাধ্যমে আপনি আপনার প্রিপারেশনকে শানিত করবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ইনশাল্লাহ যে যার স্বপ্নের ক্যাম্পাসে আপনারা পৌঁছে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের সেই সুযোগ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।